আসসালামু আলাইকুম। দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি করছি, সবাইকে স্বাগতম। ক্লাস পরিচালনায় আমি মোহাম্মদ মঞ্জুরুল আলম। টপিক হচ্ছে সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা। তো যারা দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছি অনলাইনে ক্লাসে দেখতেছেন, তারা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কি যাচ্ছে না, এবং আমাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কি যাচ্ছে না। প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই শেয়ার করে ছড়িয়ে দিবেন একে অপরকে আমার লাইভ ক্লাসটি দেখানোর জন্য। আসসালামু আলাইকুম স্যার, সুবর্ণা লিখছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছে সবাই। হ্যাঁ, ক্লিয়ার সব কিছু। আচ্ছা, যারা আমার লাইভ ক্লাসটি দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে ছড়িয়ে দিবেন বন্ধু বান্ধবকে দেখানোর জন্য। সবাইকে সাধুবাদ ও ধন্যবাদ জানাই আমি আমার ক্লাস শুরু করতেছি। আজকের আমার আলোচনার মূল বিষয় হচ্ছে সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। তো আমরা আজকে সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ নিয়ে আলোচনা করব। তো মূলত সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের যে মূল বিষয়টি, তো সমাজবিজ্ঞানের উৎপত্তির মূল কারণ হচ্ছে দুইটা। আমরা মনে রাখবো যে সমাজবিজ্ঞানের উৎপত্তির মূল কারণ দুইটা, একটা হচ্ছে ফরাসি বিপ্লব, একটা হচ্ছে শিল্প বিপ্লব। তো এখানে কোশ্চেন হতে পারে যে সমাজবিজ্ঞানের উৎপত্তি হয় কয়টি কারণে, তাহলে আমরা অবশ্যই মনে রাখবো যে দুইটি কারণেই সমাজবিজ্ঞানের উৎপত্তি ও হয়। তাহলে একটি হচ্ছে ফরাসি বিপ্লব আর একটি হচ্ছে শিল্প বিপ্লব। তো অনেক সময় এখান থেকে কোশ্চেন করানো হয় যে শিল্প বিপ্লব কোথায় সংগঠিত হয়, ফরাসি বিপ্লব কোথায় সংগঠিত হয়। তাহলে আমরা মনে রাখবো যে ফরাসি বিপ্লব সংগঠিত হয় ফ্রান্সে, আর শিল্প বিপ্লব সংগঠিত হয় ইংল্যান্ডে। আবার এখান থেকে কোশ্চেন হতে পারে যে এই বিপ্লবটা কত সালে সংগঠিত হয়, অর্থাৎ ফরাসি বিপ্লব সংগঠিত হয় ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 সালে। আমরা মনে রাখবো যে ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789 সালে, আর শিল্প বিপ্লব সংগঠিত হয় অষ্টাদশ শতাব্দীতে। শিল্প বিপ্লব সংগঠিত হয় মূলত এই দুইটি কারণে সমাজবিজ্ঞানের উৎপত্তি হয়। আর একটা বিষয় আসতে পারে যে সমাজবিজ্ঞানের উৎপত্তির মূল উপাদান কয়টা, এই চারটা উপাদান আমরা মনে রাখবো। যদি বলা হয় সমাজবিজ্ঞানের উৎপত্তির মূল উপাদান কয়টি, তাহলে আমরা মনে রাখবো চারটি। কারণ হলে দুইটি, আর উৎপত্তির উপাদানের যদি আমি কথা বলি তাহলে মনে রাখবো অবশ্যই আমরা চারটি। তো এই চারটি উপাদানের কথা বলছে একজন সমাজ বিজ্ঞানী, যার নাম হচ্ছে মরিন্স জিন্সবার্গ। তার একটা বিখ্যাত বই ছিল রিজন অ্যান্ড আনরিজন। এই বইটিতে তিনি সমাজবিজ্ঞানের উৎপত্তির মূল উপাদান বলছেন চারটা। তো এই চারটে এসে যায়, তো আমরা এই চারটা সম্পর্কে আজকে মোটামুটি একটা ভালো ধারণা নেব। একটা ছিল রাজনৈতিক দর্শন, 2 নম্বর হচ্ছে ইতিহাসের দর্শন, 3 নম্বর হচ্ছে রাজনৈতিক দর্শন, 4 নম্বর হচ্ছে সামাজিক জরিপ। এই চারটা বিষয় নিয়ে এখানে আলোচনা করানো হবে আজকে। আর এই চারটা উপাদানের কারণে মূলত এই সমাজবিজ্ঞানটার উৎপত্তি হয়। তো যাক, এখানে আমার প্রাথমিক যে আলোচনা আছে যে সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি, তাহলে আমরা মনে রাখবো সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোসিওলজি, যা ল্যাটিন শব্দ থেকে আসছে। আমরা মনে রাখবো কোন শব্দ থেকে আসছে, যে ল্যাটিন শব্দ থেকে
আসছে। এখানে কোশ্চেন হয় যে কোন শব্দ, এটার ইংরাজি প্রতিশব্দ কি? তাহলে আমরা পাইলাম সোশিওলজি। আর কোন শব্দ থেকে আসছে? লেডিন শব্দ থেকে আসছে। লেডিন শব্দ আবার কোন শব্দ থেকে আসছে? সোসিয়াস। আর গ্রিক শব্দ থেকে হচ্ছে লগস। মূলত হচ্ছে দুইটা শব্দ থেকে আসছে, একটা ল্যাটিন আর একটা হচ্ছে গ্রিক। তো সোসিয়াস শব্দের অর্থ হচ্ছে সমাজ, আর লগস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। উৎপত্তিগত অর্থে সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কিত জ্ঞান, আর সমাজ সম্পর্কিত জ্ঞানকে আমরা সমাজ বিজ্ঞান বলবো। এখান থেকে কোশ্চেন হতে পারে, যেমন এখানে সমাস লেখা আছে, এরপরে বা সঙ্গে অথবা সাথী, এরপরে লেখা হচ্ছে লগস আছে গ্রিক শব্দ, এটার অর্থ হচ্ছে জ্ঞান। আর সমাজ সম্পর্কিত যে জ্ঞান, এটাকে আমরা কি বলবো? সমাজ বিজ্ঞান বলবো। তো এখানে ফরাসি দার্শনিক অগাস্ট কোত 1839 সালে সোসিওলজি শব্দটি ব্যবহার করে। এখানে কোশ্চেন হতে পারে সমাজবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করে? তাহলে আমরা মনে রাখবো যে এটা ব্যবহার করে অগাস্ট কোত। তিনি একজন ছিল ফরাসি দার্শনিক। এখান থেকে কোশ্চেন হতে পারে, যে অগাস্ট কোত কোন দেশের দার্শনিক ছিল? তাহলে আমরা মনে রাখবো তিনি হচ্ছে একজন ফরাসি দার্শনিক। তিনি হচ্ছেন একজন কি? ফরাসি দার্শনিক। তিনি কত সালে এই শব্দটি ব্যবহার করেন? তাহলে তিনি 1839 সালে। তিনি কোন বইটাতে ব্যবহার করেন? কোস ডি পজিটিভ, তার একটা বিখ্যাত বইয়ের নাম এটা। যদি বলা হয় অগাস্ট কোতের একটি বিখ্যাত বইয়ের নাম বলো, তাহলে আমরা মনে রাখবো কোস ডি পজিটিভ ফিলোসফি, কোস ডি। তো এখানে কোশ্চেন দিতে পারে এই বইটি কার? তাহলে অবশ্যই আমরা খেয়াল রাখবো এটা হচ্ছে অগাস্ট কোতের। তো এই বইটি প্রকাশের একটা সাল আছে, তোমাকে এই কোশ্চেনটাও দিয়ে দিতে পারে যে এই বইটি প্রকাশ করানো হয় কত সালে? আমরা মনে রাখবো এই বইটি প্রকাশিত হয় 1832 সাল থেকে 1842 সাল। তাহলে কত সাল থেকে কত সাল? যে 1832 থেকে 1842 সাল। এটাকে যদি আমি মাইনাস করি কত বছর আসে? 10 বছর আসে। কোশ্চেন হতে পারে এই বইটি প্রকাশ করতে তার কত বছর সময় লেগেছে? তাহলে আমরা মনে রাখবো কত বছর সময় লেগেছে? 10 বছর সময় লেগেছে, এসে যায় পরীক্ষায়। আর যদি আর এখান থেকে আরেকটা কোশ্চেন হয়ে যায়, আমরা এই বিষয়গুলো আজকে ভালোভাবে জানবো, পুঙ্খানুপুঙ্খানুভাবে জানার চেষ্টা করব। এখানে কোশ্চেন করতে পারে তার বিখ্যাত বই পজিটিভ ফিলোসফি মোট কত খণ্ডে বিভক্ত ছিল? তো আমরা মনে রাখবো যে এই বইটি মোট 6টা খণ্ডে বিভক্ত ছিল। কত খণ্ডে বিভক্ত ছিল? তাহলে আমরা মনে রাখবো 6 খণ্ডে বিভক্ত ছিল। একটু আমরা আজানের জন্য 5 মিনিট আজানের জন্য আমরা আজানের জন্য 1 মিনিট বিরতি নিচ্ছি। এরপরে আমরা আবার মূল ক্লাসে ব্যাক করে আসবো। আচ্ছা,
হ্যাঁ, আমি আবারও চলে আসলাম। তো তো আবার আপনারা আমার এই যে যারা লাইভ ক্লাস দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন। লাইক দিয়ে ছড়িয়ে দেবেন। সবাই যাতে আমার এই ক্লাসটা দেখতে পায় এজন্য আমি আবারও বলতেছি, সবাই লাইক কমেন্ট করে ছড়িয়ে দেবেন। যারা দেখতেছেন তাদেরকে আমার পক্ষ থেকে আমি আবারও সাধুবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। যাক, আমি এখানে ছিলাম যে কোজ ডি পজিটিভ ফিলোসফি অগাস্ট কোদের একটা বিখ্যাত বই। মূলত এটা হচ্ছে 6 খণ্ডে ভাগ করা যায়। তো এখানে কোশ্চেন হতে পারে, তো তার যে এই বইটি 6 খণ্ডে ভাগ করানো যায়, কত নাম্বার খণ্ডে তিনি সমাজবিজ্ঞান শব্দটা ব্যবহার করেন, কত নম্বর খণ্ডে তিনি সমাজবিজ্ঞান শব্দটা ব্যবহার করেন। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো তিনি 4র্থ নম্বর খণ্ডে সমাজবিজ্ঞান শব্দটা ব্যবহার করেন। তবে এই সমাজ বিজ্ঞানের একটা পূর্ব নাম ছিল সোশ্যাল ফিজিক্স। সোশ্যাল ফিজিক্স এটা পূর্ব নাম ছিল, এটাকে বলা হচ্ছে সামাজিক পদার্থবিদ্যা। কিন্তু যখন তিনি জানতে পারলেন যে একজন বেলজীয় গণিতবিদ 400 বছর পূর্বেই তিনি এটার একটা পরিচয় দিয়ে দিচ্ছেন, তখন তিনি এই নামটা কি করলেন, পরিবর্তন করে দিয়ে দিলেন তিনি এই বইটার নাম সোচিওলজি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম, যদি কোশ্চেন করানো হয় যে সমাজ বিজ্ঞানের পূর্ব নাম কি ছিল, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো সমাজ বিজ্ঞানের পূর্ব নাম হচ্ছে সোশ্যাল ফিজিক্স। তবে এই নামটা পরিবর্তন করে দিয়ে পরবর্তীতে অগাস্ট কোদ সোশিওলজি করে দেয়। এখান থেকে আরেকটা বিষয় আমরা ক্লিয়ার রাখবো, যে আমরা বিষয়টা ক্লিয়ার রাখবো, অগাস্ট কোদকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়, আমরা জানি এটা। আর অনেক সময় এখানে কোশ্চেন হয় যে সমাজবিজ্ঞানের জনক কে, তাহলে আমরা খেয়াল রাখবো সমাজবিজ্ঞানের জনক হচ্ছে অগাস্ট কোদ। আর যদি বলা হয় যে এই যে সমাজবিজ্ঞান আছে, সমাজবিজ্ঞানের আধুনিক জনক কে, তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার রাখবো সমাজবিজ্ঞানের আধুনিক জনক হচ্ছে এমিল ডুরখেইম। সমাজবিজ্ঞানের আধুনিক জনক কি? এমিল ডুরখেইম। আমরা মনে রাখবো সমাজবিজ্ঞানের আধুনিক জনক হচ্ছে এমিল ডুরখেইম। তাহলে সমাজবিজ্ঞানের আধুনিক জনক কি হলো? এমিল ডুরখেইম সমাজবিজ্ঞানের আধুনিক জনক। তাহলে আমরা সমাজবিজ্ঞানের সাধারণ জনক পাইলাম এবং সমাজবিজ্ঞানের আধুনিক জনক পেয়েছি। তাহলে সমাজবিজ্ঞানের আধুনিক জনক পাইলাম আমরা এমিল ডুরখেইমকে সমাজবিজ্ঞানের আধুনিক জনক বলা হয়। তো এছাড়াও যদি বলা হয় যে বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক কে, তাহলে বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক হচ্ছে ডক্টর এ কে নাজমুল করিম। ডক্টর এ কে নাজমুল করিম তিনি সর্বপ্রথম পুরো উপমহাদেশে সমাজবিজ্ঞান শব্দটা নিয়ে আসে 1957 সালে। তিনি এটা নিয়ে আসে কত সালে? 1957 সালে তিনি 1957 সালে হ্যাঁ 1957 সালে তিনি নিয়ে আসে। যদি কোশ্চেন করানো হয় উপমহাদেশে এই সমাজবিজ্ঞান শব্দটা সর্বপ্রথম কে নিয়ে আসে, তাহলে আমরা মনে রাখবো ডক্টর এ কে নাজমুল করিম। এরপর বর্তিত কোশ্চেন হতে পারে তিনি কত সালে নিয়ে আসে, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো যে 1957 সালে তিনি সমাজবিজ্ঞান শব্দটা নিয়ে আসছেন। কোথায় নিয়ে আসেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন। ঠিক আছে। যদি বলা হয় সর্বপ্রথম এই সমাজবিজ্ঞান বইটি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম পড়ানো হয়, সেটা 1957 সালে। কার মাধ্যমে? ডক্টর এ কে নাজমুল করিমের মাধ্যমে। তো তারপর আমরা যেহেতু পরীক্ষা দেব, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় এবং কত তারিখে প্রতিষ্ঠিত হয়। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে 1 জুলাই প্রতিষ্ঠিত হয়। তাহলে যাই হোক, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে 57 সালে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান পড়ানো হয়, ঠিক ওই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1921 সালে। কত তারিখে? 1 জুলাই। এখান থেকে আরো কোশ্চেন করানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কত তারিখ পালন করা হয়। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয় কত তারিখ? 1 জুলাই।
কোশ্চেন হতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কত তারিখ, তাহলে আমরা মনে রাখবো 1 জুলাই। এরপরে এখানে লেখা আছে ডক্টর এ.কে নাজমুল করিম হলেন বাংলাদেশের সমাজ বিজ্ঞানের প্রাণ পুরুষ। কোশ্চেন হতে পারে বাংলাদেশের সমাজ বিজ্ঞানের প্রাণ পুরুষ কাকে বলা হয়, ডক্টর এ.কে নাজমুল করিম। বাংলাদেশের সমাজ বিজ্ঞানের জন্য কাকে বলা হয়, ডক্টর এ.কে নাজমুল করিমকে বলা হয়। তবে ডক্টর এ.কে নাজমুল করিমের 3টা বিখ্যাত গ্রন্থ আছে। কয়টা বিখ্যাত গ্রন্থ আছে, 3টা। আমাদের এই 3টা যদি আমরা মনে রাখি তাহলে এই 3টার মধ্যে কোশ্চেন হতে পারে, এর বাইরে কোশ্চেন নাও যেতে পারে। একটা বই ছিল সমাজ বিজ্ঞান সমীক্ষণ, ডক্টর এ.কে নাজমুল করিমের বইয়ের নাম কি, সমাজ বিজ্ঞান সমীক্ষণ। আর একটা বই হচ্ছে চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া 2। 3য় নম্বর বইটা হচ্ছে বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান। তাহলে ডক্টর এ.কে নাজমুল করিমের বই আমরা কয়টা জানলাম, 3টা। একটা হচ্ছে সমাজ বিজ্ঞান সমীক্ষণ, আর একটা হচ্ছে চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, আর 3য় নম্বর বই হচ্ছে বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান। 3টা বই হচ্ছে ডক্টর এ.কে নাজমুল করিমের। এরপর একটা কোশ্চেন হতে পারে সমাজ বিজ্ঞান স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে প্রকাশিত হতে পারেনি কত শতকে, তাহলে আমরা মনে রাখবো এটা হচ্ছে 19 শতক পর্যন্ত বা 19 শতকের মধ্যভাগ পর্যন্ত এই সমাজ বিজ্ঞান স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করতে পারেনি। এই কোশ্চেনগুলো হয়ে যায় যে আসলে কত শতাব্দী, তাহলে আমরা মনে রাখবো যে 19 শতক পর্যন্ত মধ্যভাগ পর্যন্ত সমাজ বিজ্ঞান স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে আত্মপ্রকাশ করতে পারেনি। এখানে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। কোশ্চেন হতে পারে যে কোশ্চেনগুলো বরাবরে আসে, আমরা যদি বিগত সালের কোশ্চেনগুলো দেখে যে কোন কোন বই কোশ্চেনগুলো আসে, আমরা এই বিষয়গুলো যদি আমরা রিসার্চ করি দেখে এই কোশ্চেনগুলো আমরা খুঁজে পাই। তো এই কোশ্চেনগুলো আমাদের অবশ্যই প্রত্যেকটা ছাত্রছাত্রীকে মনে রাখতে হবে। যেমন একটা বই আছে এখানে এ হ্যান্ডবুক অফ সোসিওলজি, এই বইটি কার লেখা, তাহলে আমরা অবশ্যই মনে রাখবো অফগান এবং নিমকোভের এই বইটা। এছাড়াও অফগান নিকম থেকে একটা কোশ্চেন হয়, আমরা জানি যদি আজকে সমাজবিজ্ঞান নিয়ে আলোচনা হচ্ছে, সমাজবিজ্ঞানের আলোচনার একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে সংস্কৃতি, যেটাকে আমরা বলে থাকি যে এটা আমাদের জীবনযাত্রা বা জীবন প্রণালীর দাহক ভাগ বলা হয়। আর আমরা যাই করি তাই তো আমরা জানি যে সংস্কৃতি। তো এই সংস্কৃতিকে 2টা ভাগে ভাগ করা যায়। এ ভাগ করছে 2 ভাগে, একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যদি কোশ্চেন হয় সংস্কৃতিকে 2 ভাগে ভাগ করা যায়, এটা কে ভাগ করছে, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো অফগান ও নিমকোভ তিনি সংস্কৃতিকে 2টা ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে বস্তুগত, একটা হচ্ছে অবস্তুগত। আরেকজন এখানে সমাজবিজ্ঞানী আছে, নাম হচ্ছে মন্টেস্ক্যু, তার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দ্য স্পিরিট অফ ল। এখানে কোশ্চেন হতে পারে স্পিরিট অফ ল বইটি কার লেখা, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো মন্টেস্ক্যুর কথা, যে মন্টেস্ক্যু হচ্ছে স্পিরিট অফ ল বইটা লেখক। তো যাক, এই মন্টেস্ক্যু থেকে আর একটা কোশ্চেন আসে, বরাবরই পরীক্ষায় কোশ্চেন আসে। আমরা যদি বিগত সালের কোশ্চেনগুলো দেখতে যাই তাহলে অবশ্যই এগুলো আমাদের চোখে পড়ে। যেমন তার একটা বিখ্যাত তথ্য হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি শব্দটিও ব্যবহার করে মন্টেস্ক্যু। ঠিক আছে, যদি কোশ্চেন করানো হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ শব্দটা ব্যবহার কে করছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণের জনক কাকে বলা হয়, অবশ্যই আমরা মনে রাখবো মন্টেস্ক্যুকে। আর তার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দ্য স্পিরিট অফ ল। আর পরবর্তীতে আরেকজন ব্যক্তি আছে এখানে প্লেটো। প্লেটোর একটা বিখ্যাত বই হচ্ছে দ্য রিপাবলিক। কোশ্চেন হবে এভাবে যে দ্য রিপাবলিক বইটি কার লেখা, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো রিপাবলিক বইটা হচ্ছে প্লেটোর। ঠিক আছে, এরপর আরেকটা বই এখানে আছে, আরেকজন ব্যক্তি আছে নিকলো মেকিয়াভেলি। আর এই নিকলো মেকিয়াভেলির বিখ্যাত বই হচ্ছে দ্য প্রিন্স। তাহলে আমরা মনে রাখবো যদি বলা হয় দ্য প্রিন্স বইটি কার, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো নিকলো মেকিয়াভেলির। এখান থেকে আমি আর একটা তথ্য আপনাদের আমি জানাতে চাই, যে কোশ্চেনটা পরীক্ষা আসে, এই নিকলো মেকিয়াভেলিকে আমরা মনে রাখবো পৌরনীতির
আধুনিক জনক কিন্তু বলা হয় নিকোলো মেকিয়াভেলিকে পৌরনীতির আধুনিক জনক বলা হয়। এখান থেকে আরো কোশ্চেন হতে পারে আমাদের এরকম, তাহলে এই নিকোলো মেকিয়াভেলি যে পৌরনীতির আধুনিক জনক, তাহলে এই ব্যক্তি কোন দেশের রাষ্ট্রবিজ্ঞানী ছিল? তাহলে অবশ্যই আমরা মনে রাখবো এই ব্যক্তি হচ্ছে একজন ইতালির রাষ্ট্রবিজ্ঞানী। এরপর হচ্ছে এরিস্টটল লেখা আছে, যাকে আবার কি বলা হয়? পৌরনীতির জনক বলা হয়। যদিও আজকে আবার সমাজ বিজ্ঞানের আলোচনা, এরপরেও এই সমাজ বিজ্ঞানে কিন্তু এই এরিস্টটল, আমি মেকিয়াভেলির কথা বলি, প্লেটোর কথা বলতেছি, মন্টেস্কিউর কথা বলছি, ঠিক এই বিষয়গুলো কিন্তু সমাজ বিজ্ঞানে যেমন আলোচনা হয়, ঠিক কিন্তু পৌরনীতিতেও আলোচনা হয়। এর আগে কিন্তু সমাজ বিজ্ঞান আলোচনা করা হতো পৌরনীতির সাথে, রাষ্ট্রবিজ্ঞানের সাথে। রাষ্ট্রবিজ্ঞানটা হচ্ছে এটা অনেক বড় বিষয়, আর রাষ্ট্রবিজ্ঞানের একটা ক্ষুদ্র শাখা হচ্ছে আবার হচ্ছে পৌরনীতি। ঠিক আছে, ঠিক এই পৌরনীতির সাথে সমাজ বিজ্ঞানের কি আছে? সম্পর্ক আছে। যার জন্য আমরা মনে রাখবো যে এরিস্টটলের বিখ্যাত বই হচ্ছে দ্য পলিটিক্স, আর এই এরিস্টটলকে আবার কি বলা হয়? পৌরনীতির কিন্তু জনক বলা হয়। ঠিক আছে, আর একজন এখানে সমাজ বিজ্ঞানী আছে টমাস মুর। এই টমাস মুরের বই হচ্ছে ইউটোপিয়া। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে ইউটোপিয়া বইটি কার লেখা? তাহলে আমরা অবশ্যই মনে রাখবো ইউটোপিয়া বইটি হচ্ছে টমাস মুর। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে এই ইউটোপিয়া বইটি কত সালে প্রকাশিত হয়? তাহলে আমরা আর একটু যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো যে এই বইটি প্রকাশ করানো হয় 1516 এই বইটি প্রকাশ করানো হয় 1516 সালে। বইটি কত সালে প্রকাশ করা হয়? 1516 সালে ইউটোপিয়া বইটি প্রকাশ করা হয়। আর এই বইটি লেখছে কে? টমাস হবস লেখছে। আচ্ছা, যারা আমার এই অনলাইন ক্লাসটি দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর আমাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে কি যাচ্ছে না, এবং আমার কথাগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কি যাচ্ছে না, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর শেয়ার করে অবশ্যই ছড়িয়ে দিবেন, আর শেয়ার করে অবশ্যই ছড়িয়ে দিবেন বন্ধু বান্ধবদের দেখানোর জন্য, সুযোগ করে দিয়ে দেবেন, তাতে তাদেরও উপকার হবে। অবশ্যই অনেকে বলছে যে 19 শতকে, অনেকে বলতেছে এখানে লেখছে তোমার রহমান লেখছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। ও ও ক্লিয়ার, সব কিছু ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। যাক, আমরা পরবর্তী বিষয়ে এসে যাই। পরবর্তী বিষয় এখানে আছে যে সমাজ বিজ্ঞানের জনক কাকে বলা হয়? আমরা কে সমাজ বিজ্ঞানের জনক? আমরা অলরেডি এই বিষয় নিয়ে আলোচনা করছি যে সমাজ বিজ্ঞানের জনক কে? অগাস্ট ক্লদ। তো যাক, যেহেতু এখানে আমার এক কোশ্চেন আরেকবার রিপিট হয়ে গেছে, আমি আপনাদেরকে তারপরে এখানে একটা নতুন তথ্য দিয়ে দিচ্ছি। যাক, এখানে কোশ্চেন হতে পারে যে সমাজ বিজ্ঞানের জনক হচ্ছে অগাস্ট ক্লদ। তো এখানে কোশ্চেন হতে পারে অগাস্ট ক্লদের দৃষ্টিকোণ থেকে সমাজ বিজ্ঞানকে কত ভাগে ভাগ করা যায়? অবশ্যই আমরা মনে রাখবো অগাস্ট ক্লদ সমাজ বিজ্ঞানকে কয় ভাগে ভাগ করে? 2 ভাগে ভাগ করে। কত প্রকার? 2 প্রকার, অর্থাৎ 2 ভাগে ভাগ করে। এখন এখানে কোশ্চেন হতে পারে যে অগাস্ট ক্লদের দৃষ্টিকোণ থেকে সমাজ বিজ্ঞানকে যে 2 ভাগে যে ভাগ করানো হয় কি কি? তাহলে একটা হচ্ছে সামাজিক স্থিতিশীলতা, আর একটা হচ্ছে সামাজিক গতিশীলতা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সমাজ বিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা হয় অগাস্ট ক্লদের দৃষ্টিকোণ থেকে? তাহলে 2 ভাগে, একটা হচ্ছে স্থিতিশীলতা, একটা গতিশীলতা। তবে আর একটু আপনারা ক্লিয়ার করে দিচ্ছি আমি, আপনারা অনেক সময় হয়তো বা ভুল করতে পারেন। তো সমাজের কথা বললে ভাগের দিক থেকে তাহলে কিন্তু 2টা, আর যদি বলা হয় অগাস্ট ক্লদের ভাষায় সমাজ বিকাশের স্তর কয়টা, যদি স্তরের কথা বলা হয় তাহলে অবশ্যই আমরা মনে রাখবো স্তর হচ্ছে কয়টা? 3টা স্তর। তাহলে সমাজ বিকাশের স্তর কয়টা? 3টা। কে বলছে? অগাস্ট ক্লদ বলছে। এটাকে কি বলা হয়? 3 স্টেজ বলা হয়। সমাজ বিকাশের যে 3টা স্তর, তার ভাষাটাকে কি বলা হচ্ছে? 3 স্টেজ। যাক, এই 3টা বিষয়ে তিনি বলছেন। আমি তারপরও আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি যে এই যে 3টা বিষয় হচ্ছে, একটা হচ্ছে ধর্মতত্ত্ব, একটা হচ্ছে অধিবিদ্যা, আর একটা হচ্ছে দৃষ্টবাদ। এই 3টা স্তরে তিনি সমাজ বিকাশের কথাগুলো তুলে ধরেন।
এরপর এখানে লেখা আছে সমাজ বিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। কোশ্চেন এরকম হতে পারে যে সমাজ বিজ্ঞান অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান এর সংজ্ঞাটি কে দিয়েছে বা সংজ্ঞাটি কার? তাহলে অবশ্যই আমরা মনে রাখবো যে এই সংজ্ঞাটি হচ্ছে কার? এমিল ডুরখেইমের। ঠিক আছে, তো এমিল ডুরখেইম বলছে যে সমাজ বিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। আমি আর একটু বাড়িয়ে বলতে চাই, এই এমিল ডুরখেইমকে কি বলা হয়? সমাজ বিজ্ঞানের আধুনিক জনক বলা হয়। ঠিক আছে, তাহলে সমাজ বিজ্ঞানের আধুনিক জনক কে? তাহলে আমরা মনে রাখবো সমাজ বিজ্ঞানের আধুনিক জনক হচ্ছে এমিল ডুরখেইম। শুধু জনক বলা হলে অগাস্ট কোত, আর আধুনিক জনক বলা হলে আমরা কাকে মনে রাখবো? এমিল ডুরখেইমের কথা বলে রাখবো। আমি আর একটু আপনাদের জানাইতে চাই, তার একটা বিখ্যাত তত্ত্ব আছে। কার? এমিল ডুরখেইমের। সেটা হচ্ছে সুইসাইড। যদি বলা হয় এই সুইসাইড তত্ত্বটি কে দিয়েছে, অবশ্যই আমরা মনে রাখবো অগাস্ট কোত। তিনি সুইসাইডের প্রকাশিত করেছেন মূলত 3টা ভাগে। এরকম হতে পারে তিনি সুইসাইডকে কত ভাগে ভাগ করেন? যে 3 ভাগে। ভাগ 3টা হচ্ছে একটা হচ্ছে আত্মকেন্দ্রিক আত্মহত্যা, একটা হচ্ছে পরাত্মমূলক আত্মহত্যা, আর একটা হচ্ছে নৈরাজ্যমূলক আত্মহত্যা। তাহলে এখান থেকে আমরা এমিল ডুরখেইমের সংখ্যাটা অবশ্যই আমরা জেনে রাখবো। এরপরে বলছে ম্যাক্স ওয়েভার। ম্যাক্স ওয়েভারের সংখ্যা অবশ্যই আমাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ম্যাক্স ওয়েভার এভাবে বলছে যে সমাজ বিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়াকর্মের বিজ্ঞান। তাহলে কি বলতেছে ম্যাক্স ওয়েভার? সমাজ বিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়াকর্মের বিজ্ঞান। তো এই কোশ্চেনগুলো যে আমরা আজকে এখানে সাজাইছি, অবশ্যই এই কোশ্চেনগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা অনেক ব্যক্তির সংখ্যা ছিল, সেই সংখ্যাগুলো আমরা এখানে সাজাইনি, কারণ ওই সংখ্যাগুলো পরীক্ষায় আসে না বা ওই সংখ্যাগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না। যেমন আমরা ম্যাক্স ওয়েভারের সংখ্যাটা সাজাই নিছি যে ক্রিয়াকর্মের কথা। এখন অনেকের মধ্যে আপনাদের কোশ্চেন আসতে পারে, স্যার বা ভাইয়া এতগুলো সংখ্যা থাকার এতগুলো সংখ্যা ছিল, তো এর মধ্যে থেকে আপনি কেন এই সংখ্যাগুলো বাছাই করছেন? কেন? তাহলে কেন বাছাই করছি? যে আধুনিক জনক সে তার সংখ্যাটা অবশ্যই ইম্পর্টেন্ট। তারপর ম্যাক্স ওয়েভার সংখ্যাটা আমরা কেন বাছাই করছি? কারণ ম্যাক্স ওয়েভার কি বলা হয়? আমলাতন্ত্রের জনক বলা হয়। যে ব্যক্তি আমলাতন্ত্রের জনক তার সংখ্যাটা অবশ্যই ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর আমি ম্যাক্স ওয়েভার থেকে আর একটা বিষয় আপনাদেরকে জানাইতে চাই। কি জানাইতে চাই? ম্যাক্স ওয়েভার বলেছে সমাজ বিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। তাহলে সমাজ বিজ্ঞান কি? মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। কে বলছে? তাহলে আমরা অবশ্যই মনে রাখবো অগাস্ট কোত বলছে সমাজ বিজ্ঞান হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। পরবর্তী কোশ্চেন এখানে আসে খুবই ইম্পর্টেন্ট, যে সমাজ বিজ্ঞান হচ্ছে আদি পিতা। কোশ্চেন হয়ে যায় যে সমাজ বিজ্ঞানের আদি পিতা কে? আবার এই কোশ্চেনটা ঘুরে দিতে পারে ওরা, সমাজ বিজ্ঞানের জনক বলা যেতে পারে কাকে? কোশ্চেনটা এভাবে হতে পারে। আর একভাবে কোশ্চেনটা হতে পারে সমাজ বিজ্ঞানের প্রথম জনক কাকে বলা হয়? সমাজ বিজ্ঞানের প্রথম জনক কাকে বলা হয়? তাহলে যাই কোশ্চেনটা কতভাবে হতে পারে? 3 ভাবে হতে পারে। সমাজ বিজ্ঞানের আদি পিতা 1, 2 নম্বর হচ্ছে জনক বলা যেতে পারে কাকে? তাহলে 2। তৃতীয় নম্বর কোশ্চেন এভাবে আসতে পারে যে প্রথম জনক কাকে বলা হয়? তাহলে অবশ্যই আমরা মনে রাখবো কি? ইবনে খালদুনকে সমাজ বিজ্ঞানে কি বলা হয়? আদি পিতা, আদি জনক, প্রথম জনক, জনক বলা যেতে পারে। কাকে প্রথম জনক বলা যেতে পারে? তাহলে অবশ্যই আমরা মনে রাখবো ইবনে খালদুনকে আমরা মনে রাখবো। আচ্ছা, আর একটা বিষয় আমি আপনার জ্ঞাতার্থে জানাইতে চাই, যেহেতু এখন বর্তমানে পরীক্ষাগুলো অনেক হার্ড কম্পিটিশন হয়, সেক্ষেত্রে আমাকে এই কম্পিটিশনে টিকে থাকতে গেলে অবশ্যই আমাকে এই বিষয়গুলো ডিটেলসে জানতে হবে। যেমন এখানে লেখা আছে ইবনে খালদুন। পরীক্ষায় কোশ্চেন হতে পারে এই ইবনে খালদুন কত সালে জন্মগ্রহণ করে? অবশ্যই আমরা মনে রাখবো 1332 সালে তিনি জন্মগ্রহণ করেন। এখানে কোশ্চেন হতে পারেন কোন দেশে জন্মগ্রহণ করেন? অবশ্যই আমরা মনে রাখবো আফ্রিকার তিউনিস শহরে ইবনে খালদুন কি করে? জন্মগ্রহণ করে। তো এই সমাজ বিজ্ঞানে ইবনে খালদুনের আর একটি তত্ত্ব ছিল আল আসাবিয়া। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে আল আসাবিয়া তত্ত্বটি কার? তাহলে অবশ্যই আমরা মনে রাখবো কার? এটা ইবনে খালদুনের আল আসাবিয়া। তো যাক,
আর একটা মজার বিষয় হচ্ছে, আমি ক্লাস নিলে আসলে হয়তো বা এই বিষয়টা অনেক মজা করি। ইবনে খালদুনের একটা বড় নাম আছে, অনেক বড় একটা নাম আছে। একটু বলে দেয় আপনাদের জানার্থে। এই নামটার মধ্যে তার পিতামহের নাম আছে, তার নিজের ডাক নাম আছে, তার পণ্ডিতের স্বীকৃতি স্বরূপ আছে। তো ঠিক আছে, আপনারা একটু এই নামটা শুনে নাও যে ইবনে খালদুনের পুরো নাম কী ছিল। অলিউদ্দিন আবু জায়েদ আব্দুর রহমান ইবনে মোহাম্মদ ইবনে খালদুন আল হাসরামি, এটা তার পুরো নাম। আর ডাক নাম হচ্ছে কি, ডাক নাম হচ্ছে ইবনে খালদুন। পরীক্ষা দিতে পারে তার ডাক নাম কি ছিল, তাহলে অবশ্যই অবশ্যই আমরা মনে রাখবো তার ডাক নাম হচ্ছে ইবনে খালদুন। আর পুরো নাম তো বলে দিলাম, অলিউদ্দিন আবু জায়েদ আব্দুর রহমান ইবনে মোহাম্মদ ইবনে খালদুন আল হাসরামি, এটা তার পুরো নাম। ঠিক আছে। আর এই যে সমাজবিজ্ঞান আমরা আধুনিক জনক আবার পেয়েছি, সমাজবিজ্ঞান কি আধুনিক জনক কাকে বলা হয়, এমিল ডুরখেইমকে বলা হয়। এখানে অনেক সময় আমরা কোশ্চেন এসে যায়, বিগত সালের কোশ্চেনগুলো আমরা যদি ঘাটি আমরা খুঁজে পাই যে এরকম হয়ে যায় যে কেন তাকে আমরা সমাজবিজ্ঞানের আধুনিক জনক বলবো, কেন বলবো আমরা তাকে সমাজবিজ্ঞানের আধুনিক জনক। আমি তো বলতে পারতাম অগাস্ট কুথকে, আমি তো ম্যাকাইভারকে বলতে পারতাম, আমি তো রবার্টসনকে বলতে পারতাম, আমি তো ওয়েস্টারমারকে বলতে পারতাম। যাক, 1839 সালে যখন 1839 সালে অগাস্ট কুথ যখন এই শব্দটা ব্যবহার করে, তখন এই বইটাতে তিনি একটা তথ্য অন্তর্ভুক্ত করে। সেই তথ্যের নাম কি ছিল, সুইসাইড, মানে আত্মহত্যা। ঠিক আছে। এই আত্মহত্যা যখন তিনি এই তথ্যটা এখানে অন্তর্ভুক্ত করেন, তখন এই তথ্যের গ্রহণযোগ্যতা ছিল না। কিন্তু আজকে আমরা কোন যুগে বসবাস করতেছি, কোন যুগে বসবাস করতেছি, আধুনিক যুগে বসবাস করতেছি। আর এই আধুনিক যুগে কি হচ্ছে, তার সুইসাইড তথ্যের গ্রহণযোগ্যতা ব্যাপক প্রাধান্য পেয়েছে, যার জন্য তাকে সমাজবিজ্ঞানের কি বলা হয়, আধুনিক জনক বলা হয়। তবে তিনি সুইসাইড নামে তিনি একটি বইও লিখছেন, যে বইটা প্রকাশ করানো হয় 1798 সালে। বইটা কত সালে, সুইসাইড। তাহলে আমরা মনে রাখবো এটা 1798 সালে কি হয়, প্রকাশ করানো হয়। ঠিক আছে। তো বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক আবার আমরা এখানে খুঁজে পাইছি যে বাংলাদেশের সমাজবিজ্ঞানের জন্য কাকে খুঁজে পাইছি, নাজমুল করিমকে কিন্তু আমরা খুঁজে পাইছি। ঠিক আছে। বাংলাদেশের সমাজবিজ্ঞানের জন্য কাকে খুঁজে পাইছি আমরা, নাজমুল করিমকে আমরা খুঁজে পাইছি। ঠিক আছে। নাজমুল করিমকে আমরা খুঁজে পাইছি। আর এর মাধ্যমে কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম কি করা হয়, সমাজ বিজ্ঞান পড়ানো হয়, যার জন্য তাকে আমরা কি বলবো, সমাজ বিজ্ঞানের আধুনিক জনক বলবো। অলরেডি আমি আগে 3টা বইয়ের নাম তার বলে ফেলছি, যে পরীক্ষায় যেগুলো আসে। যেমন একটা ছিল সমাজ বিজ্ঞান সমীক্ষণ, একটা ছিল চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, আর একটা ছিল পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ। এই 3টা বইয়ের মধ্যে হয়তো একটা এসে যেতে পারে, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে বসবাস করি, সুতরাং সে বাংলাদেশের এই সমাজ বিজ্ঞানের জন্য তার সম্পর্কে আমার যথেষ্ট ধারণা থাকা দরকার। এরপরে লেখা আছে একজন নৃবিজ্ঞানী, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, এল.এইচ মর্গান কোন ধরনের একটা সমাজ বিজ্ঞানী বলা হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমরা খেয়াল রাখবো তাই কি বলা হয়, নৃবিজ্ঞানী বলা হয়। তার একটা বই ছিল অ্যানসাইড সোসাইটি। এই বইটা কত সালে প্রকাশ করানো হয়, আমরা মনে রাখবো 1877 সালে প্রকাশিত হয়। পরীক্ষা হয়ে যেতে পারে এরকম, এল.এইচ মর্গানকে কোন ধরনের সমাজবিজ্ঞানী বলা হয়, অবশ্যই অবশ্যই আমরা মনে রাখবো তাকে নৃবিজ্ঞানী বলা হয়। তার বিখ্যাত বইটার নাম আমরা অবশ্যই মনে রাখবো। আর মনে রাখবো এই বইটা কত সালে প্রকাশ করানো হয়, অবশ্যই আমরা মনে রাখবো এটা হচ্ছে 1877 সালে প্রকাশিত হয়। আমি প্রিয় শিক্ষার্থী ভাই বোনদেরকে আর একটু জানাতে চাই যে এখানে বলা হচ্ছে তিনি একজন কি নৃবিজ্ঞানী। এখানে কোশ্চেন হতে পারে নৃ শব্দের অর্থ কি, তাহলে নৃ শব্দের অর্থ হচ্ছে কি, অবশ্যই আমরা মনে রাখবো নৃ শব্দের অর্থ হচ্ছে মানুষ। নৃ শব্দের অর্থ কি, তাহলে এখান থেকে আমরা মনে রাখবো নৃ শব্দের অর্থ হচ্ছে মানুষ। আর নৃবিজ্ঞানের আলোচনার মূল বিষয় হচ্ছে কিন্তু মানুষকে নিয়ে। নৃবিজ্ঞানের আলোচনার মূল বিষয় কি, মানুষকে নিয়ে। আর এখান থেকে আরো একটা কোশ্চেন হয় যে নৃবিজ্ঞানের ইংরাজি প্রতিশব্দ কি, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো এটা অ্যানথ্রোপোলজি। ঠিক আছে। তাহলে মনে রাখবো আমরা নৃবিজ্ঞানের হচ্ছে ইংরাজি প্রতিশব্দ হচ্ছে অ্যানথ্রোপোলজি। আর এই নৃবিজ্ঞানের আলোচনার যে মূল যে বিষয়টা হচ্ছে মানুষকে নিয়ে। এখান থেকে আমি আপনাদের আর একটু বাড়িয়ে বলতে চাই, এখানে কোশ্চেন হতে পারে এই নৃবিজ্ঞানের জনক কে, তাহলে এল.এইচ মর্গান। তাহলে নৃবিজ্ঞানের জনক কে হচ্ছে এল.এইচ মর্গান। আমরা অবশ্যই মনে রাখবো এল.এইচ মর্গান হচ্ছে নৃবিজ্ঞানের জনক। এখান থেকে আর একটা কোশ্চেন হয়, বাইরের কোশ্চেন আরেকটা হয়, কোশ্চেন হয়ে যায় এইভাবে, এল.এইচ মর্গানকে
কোন দেশের সমাজবিজ্ঞানী বলা হয়? কোন দেশের সমাজবিজ্ঞানী বলা হয়? তাহলে অবশ্যই আমরা মনে রাখবো তাকে আমেরিকার একজন সমাজবিজ্ঞানী বলা হয়। আচ্ছা যাক, আমরা পরবর্তী কোশ্চেনে আসি। আর একটা বই লেখা আছে দ্য অরিজিন অফ স্পিচ। এই বইটি কার লেখা? অবশ্যই আমরা মনে রাখবো চার্লস ডারউইন। এই বইটি কার লেখা? তাহলে অবশ্যই আমরা মনে রাখবো এই বইটি হচ্ছে চার্লস ডারউইনের। কার লেখা এটা? চার্লস ডারউইনের। আচ্ছা, যদি কোশ্চেন এখান থেকে হয়ে যায় বইটি কার, অবশ্যই লিখবো আমি চার্লস ডারউইনের। আমি আপনাদের সুবিধার্থে আমি আর একটু বাড়িয়ে বলতে চাই যে কোশ্চেনটা পরীক্ষায় এসে যায় বা বরাবর এসে যায় এই নৃবিজ্ঞান যে কোশ্চেনটা এসে যায়, চার্লস ডারউইনকে কিসের জনক বলা হয়? চার্লস ডারউইনকে কিসের জনক বলা হয়? তাহলে আমরা অবশ্যই মনে রাখবো বিবর্তনের জনক বলা হয়। বিবর্তনের জনক বলা হয়। কিসের জনক বলা হয়? বিবর্তনের জনক। আপনাদের সুবিধার্থে আমি আর একটা জিনিস বলে রাখতে চাই, যে বিষয়গুলো আমরা বরাবর ভুল করে আসি। যদি শুধু বিবর্তনের কথা বলা হয় অবশ্যই আমরা মনে রাখবো চার্লস ডারউইনের কথা। আর যদি এর সামনে লেখা থাকে সামাজিক বিবর্তন, কি এর সামনে যদি লেখা থাকে সামাজিক বিবর্তন, সামাজিক বিবর্তন যদি কথা লেখা থাকে অ্যান্সার কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। সামাজিক বিবর্তনের জনক হচ্ছে হারবার্ট স্পেন্সার। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বিবর্তনের জনক হচ্ছে চার্লস ডারউইন, আর সামাজিক বিবর্তনের জনক কে হচ্ছে? সামাজিক বিবর্তনের জনক হারবার্ট স্পেন্সার। তাহলে আমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার করার সময় অবশ্যই একটু সতর্ক থাকবো। দেখবো আগে যেখানে বিবর্তন আছে না সামাজিক বিবর্তন আছে। বিবর্তন হলে আলাদা অ্যান্সার হবে, আর সামাজিক যদি বিবর্তন হয় তাহলে অ্যান্সার কিন্তু আবার আলাদা হয়ে যাবে। যাক, তো সামাজিক বিবর্তনের কথা অবশ্যই আমরা মনে রাখবো। সামাজিক বিবর্তন যেমন হারবার্ট স্পেন্সার। তাহলে আরেকটা বিষয় আমরা ক্লিয়ার করি, এখানে যেমন একটা বই আসছে চার্লস ডারউইনের, তাহলে আমার কি আরেকটা বই জানানো দরকার না? যেহেতু এখানে হারবার্ট স্পেন্সারের কথা চলে আসলো, ঠিক হারবার্ট স্পেন্সারের একটা বিখ্যাত বই আছে দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন। যদি পরীক্ষায় এসে যায় প্রিন্সিপাল অফ পপুলেশন কার লেখা, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো প্রিন্সিপাল অফ পপুলেশন এই বইটি হচ্ছে হারবার্ট স্পেন্সারের লেখা। তো আর একটু আপনাদের ক্লিয়ার আমি করে দেই, আমরা যাতে মানে বিভ্রান্ত পদে না থেকে দেই। যদি থেকে যায় প্রিন্সিপাল অফ সোশ্যোলজি তাহলে আমরা মনে রাখবো হারবার্ট স্পেন্সার। আর যদি কোশ্চেন এভাবে হয়ে যায় আবার প্রিন্সিপাল অফ পপুলেশন তাহলে কিন্তু আমরা মনে রাখবো থমাস হবসের বই। তাহলে প্রিন্সিপাল অফ পপুলেশন হলে কার হবে? কার লিখবো আমরা? টমাস। কি লিখবো আমরা? টমাস লিখবো। যাক, এখানে আমি ছিলাম, আমরা এখানেই ছিলাম। প্রিন্সিপাল অফ পপুলেশনে আমরা ছিলাম। প্রিন্সিপাল অফ পপুলেশন হলে আমি প্রিন্সিপাল অফ পপুলেশন হচ্ছে মেলথাসের বই। আমি একটু রং বলছি, এই জন্য আমি দুঃখিত। তো যাক, প্রিন্সিপাল অফ পপুলেশনের যদি কথা বলা হয় অবশ্যই আমরা মেলথাসের কথা বলবো। প্রিন্সিপাল অফ পপুলেশন মেলথাস, আর প্রিন্সিপাল অফ হচ্ছে সোশ্যোলজি তাহলে আমরা হারবার্ট স্পেন্সার। বিষয়টা একটু ক্লিয়ার করে নেবেন আপনারা। আর পরবর্তী কোশ্চেন হচ্ছে যে সমাজ কাঠামো। তাহলে সমাজ কাঠামোর ভিত্তি কি? আমরা মনে রাখবো যে সমাজ কাঠামোর ভিত্তি হচ্ছে মানব সম্পর্ক। তো এখান থেকে আরো কোশ্চেন হয়, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। যেহেতু আমরা পরীক্ষা দিতে যাব এই বিষয়গুলোকে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা জানার চেষ্টা করব। তাহলে এখানে লেখা আছে কি যে সমাজ কাঠামোর ভিত্তি। তাহলে সমাজ কাঠামোর ভিত্তি কি হচ্ছে? মানব সম্পর্ক। এখন এখান থেকে কোশ্চেন হয় এই সমাজ কাঠামো শব্দটি সমাজ বিজ্ঞানে সর্বপ্রথম কে ব্যবহার করে? সর্বপ্রথম কে ব্যবহার করে? আমরা মনে রাখবো এই শব্দটা ব্যবহার করে সর্বপ্রথম কার্ল মার্কস। এই শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করেন? কার্ল মার্কস। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন হতে পারে এখান থেকে যে কার্ল মার্কস এই সমাজ কাঠামো শব্দটা যে ব্যবহার করে তিনি কিন্তু এই শব্দটাকে আবার দুই ভাগে ভাগ করছে। কত ভাগে ভাগ করছে? দুইটা ভাগে ভাগ করছে। এখন আপনার মনে কোশ্চেন হতে পারে তাহলে এই ভাগ দুইটা কি কি হতে পারে? একটা হচ্ছে মৌল কাঠামো আর একটা হচ্ছে উপরিকাঠামো। তাহলে কার্ল মার্কস
শব্দ ব্যবহার করলো, তিনি দুইটা ভাগে ভাগ করলেন। আর ভাগ দুইটা হচ্ছে একটা মৌল কাঠামো আর একটা হচ্ছে উপরিকাঠামো। তো এই মৌল কাঠামো বলতে এখানে বোঝানো হচ্ছে অর্থনীতিকে, আর উপরিকাঠামো বলতে সমাজ, রাষ্ট্র, ধর্ম ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে বোঝানো হয়। তো এখান থেকে আমরা অবশ্যই সমাজ কাঠামো সম্পর্কে এই ধারণাগুলো ধরে রাখার চেষ্টা করব। এরপরে পরবর্তী কোশ্চেন এখানে লেখা আছে দ্য স্পিড অফ ল। স্পিড অফ ল এই বইটি কার লেখা? তাহলে অবশ্যই লেখা আছে এখানে স্পিড অফ ল হচ্ছে মন্টেস্কোর। তাহলে স্পিড অফ ল কার লেখা? যে মন্টেস্কো। তো এই মন্টেস্কোকে আবার কি বলা হয়? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির জনক বলা হয়। এখন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, তাহলে এই শব্দটা দ্বারা আমরা কি বুঝি? তো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অর্থাৎ সরকারের যে অঙ্গ যে বিভাগ আছে, কয়টা আছে আমরা জানি? তিনটা। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। কয়টা বিভাগ আছে? তিনটা বিভাগ আছে। আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। আর এই তিনটা বিভাগের মধ্যে যদি ক্ষমতাগুলো আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া হয়, তাহলে তাকে কি বলবো আমরা? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলবো। তো দেখি একটু আমরা লাইক কমেন্টগুলো একটু দেখে নেই, পড়ে নেই। আচ্ছা, এখানে অনেক কমেন্ট করছে যে ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছে। এরপরে লেখছে কি নূর নবী লেখছে ভাই ক্লিয়ার, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, পাশে থাকবেন। আর আপনারা আছেন দেখে তো আমি বেঁচে আছি নাকি এই ক্লাসে, এখন পর্যন্ত এই বিষয় বেঁচে আছি। সবাই আপনারা আমাদেরকে সবাই সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে এটা ছড়িয়ে দিবেন, একে অপর সবাইকে দেখার সুযোগ করে দিবেন, অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি আবার বেগ আসছে। এরপরে লেখা আছে কি পরবর্তী কোশ্চেন, লেখা আছে দ্য প্রিন্স এই বইটি কার লেখা? আবার আমরা পাইলাম কি দ্য প্রিন্স এই বইটি কার? তাহলে অবশ্যই আমরা লিখবো কি এটা মেকিয়াভেলির বই। এটা নিয়ে আমার অনেক আগে আলোচনা হয়ে গেছে। তিনি কোন দেশের ছিল? ইতালির ছিল। তিনি কোন দেশের নাগরিক? ইতালির নাগরিক। তাকে আমার কি বলা হয়? আবার এইটাকে কিন্তু বলা হয় আধুনিক জনক। কিসের আধুনিক জনক বলা হয়? যদি আজকে সমাজবিজ্ঞান ক্লাস, সমাজবিজ্ঞান নিয়ে কথা হচ্ছে, সমাজবিজ্ঞান অধ্যায় নিয়ে কথা হচ্ছে, এই সমাজবিজ্ঞানের প্রথম অধ্যায়ের সাথে পৌরনীতির একটা অধ্যায়ের অনেকটাই কি আছে আর রিলেটেড আছে, যার জন্য ওই কোশ্চেনগুলো এখানে আবার চলে আসছে যে কি হচ্ছে মেকিয়াভেলি, যাকে পৌরনীতির কি বলা হয়? আধুনিক জনক বলা হয়। আপনারা একটু জানার চেষ্টা করবেন আর এগুলো এই নোটগুলো অবশ্যই লিখে রাখবেন, ঠিক আছে? এর পরবর্তীতে আছে যে অগাস্ট কোন দেশের সমাজ বিজ্ঞানী? আবার একই কথা যে সমাজবিজ্ঞানের যে জনক অগাস্ট কোত, তিনি হচ্ছেন একজন ফরাসি দার্শনিক। খেয়াল রাখবো আমরা ফরাসি দার্শনিক। আবার চার্লস ডারউইনের কথা আছে এখানেই। তো চার্লস ডারউইনের তো আমি এর আগেও কথা বললাম, দ্য অরিজিন অফ স্পিচ। এটা হবে এটা, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে চার্লস ডারউইনের, যাকে বিবর্তনের কি বলা হয়? জনক বলা হয়। এরপরে লেখা আছে যে অগাস্ট কোত সমাজ বিজ্ঞানকে কত ভাগে ভাগ করেন? কত ভাগে ভাগ করেন? কত ভাগে ভাগ করেন? আমরা অবশ্যই মনে রাখবো তিনি 2 ভাগে ভাগ করেন। কত ভাগে? 2 ভাগে। এই কোশ্চেনটা এর আগেও ছিল। তাহলে এই ভাগ দুটো কি ছিল? একটা সামাজিক স্থিতিশীলতা আর একটা কি ছিল? গতিশীলতা ছিল। যাক, পরবর্তী আরো একটা কোশ্চেন আবার রিপিট হয়ে গেছে এখানে যে বাংলাদেশে এই সমাজ বিজ্ঞানের চর্চা এই কত সালে করানো হয়? সর্বপ্রথম আমরা মনে রাখবো 1957 সালেই এটা শব্দটা নিয়ে আসা হয়। আর এই সমাজ বিজ্ঞানের চর্চা 1957 সালে কি করা হয়? শুরু হয়। যেটা ডক্টর নাজমুল করিমের হাত ধরে কিন্তু এই সমাজবিজ্ঞান শব্দটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম আসে, ঠিক আছে? এখানে কোশ্চেন হতে পারে কে নিয়ে আসছে? ডক্টর এখানে নাজমুল করিম। তাকে সমাজবিজ্ঞানের কি বলা হয়? বাংলাদেশের সমাজবিজ্ঞানের কি বলা হয়? জনক বলা হয়। আর 1957 সালে। তো যাই হোক, এবার সমাজ বিজ্ঞানের উদ্ভবের যে মৌল যে উপাদানগুলো আমি শুরুতেই যখন ক্লাস শুরু করছি তখন কিন্তু আমি বলে রাখছি যে সমাজ বিজ্ঞানের উৎপত্তির যে কারণ যদি আমি বলি কয়টা বলবো? কারণ আমরা কয়টা বলবো? একটু একটু ঘুরে আসি যে কারণ আমরা কয়টা বলবো? কারণ বলবো আমরা 2টা। আর যদি উপাদানের কথা বলা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমরা মনে রাখবো কয়টা?
চারটা। কোশ্চেনগুলো অবশ্যই একটু বোঝানোর চেষ্টা করবো আমরা সব সময়। আমরা দেখি কোশ্চেন পরীক্ষার হলে গেলে অনেক সময় আমরা অনেক পাড়ায় থেকে অনেক থাকি যাই, কোশ্চেনগুলো আমরা এলোমেলো করে দিয়ে আসি যাই, যার ফলে অনেক ভুল হয়ে যায়, আমরা অনেক মার্কস কম পাই, যার জন্য আমরা টিকে থাকতে পারি না। তো যাই হোক, এই কোশ্চেনগুলো আমাকে অবশ্যই জানার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। যদি উপাদান বলা হয় তাহলে উপাদান হলে কয়টা? তাহলে চারটা। আর কারণ যদি বলা হয় কয়টা? তাহলে দুইটা। এই চারটা উপাদান আমি আপনাদের জ্ঞাতার্থে আর একটু বাড়িয়ে বলতে চাই যে উৎপত্তির যে মূল যে উপাদান কয়টা? চারটা। এখন যদি কোশ্চেন হয়ে যায় চারটা উপাদান, এই চারটা উপাদানের কথা কে বলছে? একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী মরিস জিন্সবার্গ। কি নাম? মরিস জিন্সবার্গ। এই মরিস জিন্সবার্গের একটা বই ছিল, সে বইটার নাম হচ্ছে রিজন অ্যান্ড আনরিজন। বইয়ের নাম কি? তাহলে রিজন অ্যান্ড আনরিজন। এই রিজন অ্যান্ড আনরিজন বইয়ে তিনি সমাজবিজ্ঞানের উৎপত্তির মূল উপাদান চারটি কথা বলছেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম চারটি উপাদানের কথা কে বলছে? মরিস জিন্সবার্গ। কোন বইটাতে বলছে? রিজন অ্যান্ড আনরিজন বইয়ে। ঠিক আছে, এখন চারটা উপাদান কি কি এখন আমরা এখানে অবশ্যই দেখবো। চারটি উপাদান হচ্ছে রাজনৈতিক দর্শন, একটা হচ্ছে ইতিহাসের দর্শন, একটা জীববিজ্ঞানের বিবর্তনবাদ, একটা হচ্ছে সামাজিক জরিপ। তো কোশ্চেন এভাবে হবে না যে চারটি উপাদান কি কি লেখো, এরকম কোশ্চেন হবে না। কোশ্চেন হবে এরকম যে কয়টি উপাদান? চারটা উপাদান। কে বলছে? তো জিন্সবার্গ বলছে। এই চারটা উপাদান থেকে কোশ্চেন হয়। আবার এখানে কি লেখা আছে? রাজনৈতিক দর্শন। আমরা যদি এই ব্যাখ্যায় যাই, ওরা লেখা ছিল এরকম যে রাজনৈতিক দর্শন অর্থাৎ সমাজে যখন যুদ্ধে লেগে যায়, বিভিন্ন ধরনের অসমাজে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যায়, তখন কি দেখা দেয়? একবারে বিশৃঙ্খলা, অরাজকতা। এই বিশৃঙ্খলা অরাজকতা থেকে পরিত্রাণের উদ্দেশ্যে সমাজ বিজ্ঞানের কি হয়? উদ্ভব হয়। তো এই সমাজ বিজ্ঞানের উদ্ভবের একটা পয়েন্ট ছিল কি? রাজনৈতিক দর্শন। 2 নম্বর পয়েন্ট কি ছিল? ইতিহাসের দর্শন। তো এখানে কোশ্চেন হতে পারে এই যে সমাজ বিজ্ঞানের উৎপত্তির যে মৌল উপাদান, 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমার ইতিহাসের দর্শন। এখানে কোশ্চেন হতে পারে এই ইতিহাসের দর্শনের আলোচনায় কি আছে যে অতীতে যে বিষয়গুলো ছিল, এই অতীতের বিষয়গুলো বস্তুনিষ্ঠ ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো এই উপাদানের মাধ্যমে। এখানে একজন ব্যক্তির নাম ছিল, আমরা যদি পাঠ্য বই খুলেই তাহলে পাঠ্য বই অবশ্যই আমরা দেখতে পারবো একজন ব্যক্তির নাম ছিল ভিকো। ব্যক্তির নাম কি ছিল? ভিকো। আবার ভিকোরও কিন্তু একটা বই আছে, সে বইটার নাম কি? দ্য নিউ সায়েন্স। বইয়ের নাম কি? না, দ্য নিউ সায়েন্স। তিনি এই বইটাতে এই ইতিহাসীয় দর্শন ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন সমাজ বিকাশের স্তর হচ্ছে কয়টা? 3টা। কে বলছে? ভিকো বলছে। কোন বইটাতে বলছে? ইতিহাস দর্শন এই বইটাতে বলছে যে সমাজ বিকাশের স্তর হবে তিনটা স্তর হবে। আর 3টা স্তর হচ্ছে, 1 নম্বর হচ্ছে ইতিহাস, 1 নম্বর হচ্ছে মানুষের যুগ, 2 নম্বর হচ্ছে বীর যোদ্ধাদের যুগ, 3 নম্বর হচ্ছে দেবতাদের যুগ। এই 3টা যুগ দিয়ে তিনি ব্যাখ্যা করেছেন। ঠিক আছে, তা কে বলছে? এটা ভিকো বলছে। কোন বইটাতে বলছে? দ্য নিউ সায়েন্স বইটাতে বলছে। যাক, 3 নম্বর পয়েন্টে লেখা আছে বিবর্তন। এখানে কোশ্চেন হতে পারে বিবর্তন শব্দের অর্থ কি? কি বিবর্তন শব্দের অর্থ? তাহলে আমরা এখান থেকে ধারণা নেব বিবর্তন শব্দের অর্থ হচ্ছে ধাপে ধাপে পরিবর্তন করা। কিভাবে পরিবর্তন করা? ধাপে ধাপে পরিবর্তন করা। আর এখানে একটা কোশ্চেন হতে পারে এই বিবর্তন শব্দটা সর্বপ্রথম কোন বইয়ে ব্যবহার করানো হয়, কোন বইয়ে আলোচনা করা হয়? মনে রাখবো আমরা জীব বিজ্ঞানের সর্বপ্রথম এই বিবর্তন শব্দটা কি করা হয়? ব্যবহার করানো হয়। কে ব্যবহার করছে? শুধু বিবর্তন। এখানে কিন্তু শুধু বিবর্তনের কথা বলা হচ্ছে, সামাজিক বিবর্তনের কথা কিন্তু বলা হয়নি, এখানে শুধু বিবর্তন। তাহলে শুধু বিবর্তন হলে অবশ্যই কার নাম আসবে? চার্লস ডারউইন। বিবর্তন মানেই আমরা বুঝবো শুধু যদি বিবর্তন হয়, অবশ্যই আমরা মনে রাখবো এটা হচ্ছে চার্লস ডারউইনের কথা। আর এর আগেও তো আমি বললাম যখন আমরা সামাজিক বিবর্তন পাবো অবশ্যই হারবার্ট স্পেন্সারের কথা বলবো। আমরা অবশ্যই কার কথা বলবো? হারবার্ট স্পেন্সারের কথা আমরা বলবো। 4 নম্বর হচ্ছে জরিপ। অর্থাৎ সমাজে কোনো বিষয় যদি আমি তথ্য নিতে চাই, সেটা দারিদ্রতায় হোক, বেকারতায় হোক, জনসংখ্যায় হোক, এসিড নিক্ষেপ হোক, বাল্যবিবাহ হোক, তাহলে এই তথ্য যদি আমরা সংগ্রহ করতে চাই জরিপের কোনো বিকল্প নাই। জরিপের কোনো কি নাই? বিকল্প নেই। তো এই জরিপ থেকে বেশ কয়েকটা কোশ্চেন হয়।
আমরা একটু বাড়িয়ে বলার চেষ্টা করব, অর্থাৎ আমরা এই বিষয়গুলো ভালোভাবে জানার আজকে চেষ্টা করব। যাক, বিবর্তন, সরি ভুল বললাম, যে সামাজিক জরিপ। তো এই সামাজিক জরিপ থেকে কোশ্চেন হয় যে সর্বপ্রথম কত সালে জরিপ করানো হয়। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার করব, এই জরিপটা সর্বপ্রথম করানো হয় 1974 সালে। প্রথম জরিপ কত সালে? তাহলে এখান থেকে আমরা মনে রাখবো প্রথম জরিপ করানো হয় 1974 সালে। এখান থেকে আরো কোশ্চেন হয়, এখন পর্যন্ত বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে মোট কতবার জরিপ হয়? আমরা মনে রাখবো মোট জরিপ হয় কতবার? 6 বার জরিপ হয়। কোশ্চেন আসে এখান থেকে, আমরা এই বিষয়গুলো অবশ্যই মাথা রাখার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে জরিপ কতবার হয়? এখন পর্যন্ত জরিপ হয় মোট কতবার? 6 বার জরিপ হয়। তো হয়তোবা অনেকের মধ্যে কোশ্চেন আসতে পারে, ভাই তো প্রথম জরিপ যদি 74 সালে হয়, তাহলে দ্বিতীয়বার সর্বশেষ জরিপটা কত সালে হয়? সর্বশেষ। তাহলে আমরা মনে রাখবো সর্বশেষ, অর্থাৎ 6তম জরিপ হচ্ছে 2000 কত সালে? 22 সালে কিন্তু ষষ্ঠ জরিপ হয়। কোশ্চেন এসে যায় মোট কতবার? 6 বার। আর 6তম জরিপ কত সালে? 2022 সালে কিন্তু হয়। এই বিষয়গুলো অবশ্যই আমরা মনে রাখবো। যাক, আমি যদি কোনো তথ্য সংগ্রহ করতে যাই, যে কোনো বিষয়ে আমি তথ্য সংগ্রহ করতে যাই, সেটা জনসংখ্যা হোক বা খাদ্য ঘাটতির ব্যাপারটা হোক বা বেকারত্বের কথাই বলি, আমি দারিদ্রতার কথাই বলি, এই বিষয়গুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমরা জরিপের সাহায্য নিব। তো যাক, আমরা এই বাংলাদেশে একটা ব্যাপক যে বিষয় বা ব্যাপক বিষয়টা সবসময় আলোচনা করা হয়, এ দেশে আলোচনা করা হয়, বাইরের দেশে আলোচনা করা হয়, বা আমি যদি আরেকভাবে যদি ঘুরাই বলি যে বাংলাদেশে যত ধরনের সমস্যা আছে, সব সমস্যার মধ্যে 1 নম্বর সমস্যা কিন্তু হচ্ছে জনসংখ্যা। আমি এই জনসংখ্যার সমস্যা নিয়েও আমি কি করতে পারি? জরিপ করতে পারি। এটা ঠিক আছে, যেমন বললাম 74 আর বললাম 2022 সালে। তো এই জনসংখ্যা সম্পর্কে আমরা কি করতে পারি? জরিপ করতে পারি। এই জনসংখ্যা থেকে অনেক কোশ্চেন হয়ে যায় এভাবে, বাংলাদেশের 1 নম্বর সমস্যা কোনটা? তাহলে আমরা মনে রাখবো জনসংখ্যার সমস্যাই কিন্তু হচ্ছে 1 নাম্বার সমস্যা। এটা কি করা হয়? জরিপ করে বের করানো হয় যে জনসংখ্যার সমস্যাটাকে আমরা কত নাম্বার সমস্যা বলবো। তাহলে অবশ্যই আমরা মনে রাখবো এটা হচ্ছে 1 নাম্বার সমস্যা। এখন অনেকের মধ্যে কোশ্চেন আসতে পারে, ভাই তাহলে এই 1 নাম্বার সমস্যা যে জনসংখ্যা, এটা কত সালে চিহ্নিত করা হয়? অবশ্যই কোশ্চেন আসতে পারে আপনাদের মাঝে, আর এই কোশ্চেন আবার পরীক্ষাও এসে যায়। এটা সর্বপ্রথম চিহ্নিত করা হয় 1976 সালেই, জনসংখ্যা হচ্ছে 1 নাম্বার সমস্যা, ঠিক আছে? তো যাক, আমার এই সমাজ বিজ্ঞান বই যেমন সমস্যা চিহ্নিত করতে পারে, ঠিক কি করতে পারে? এটা সমাধানও দিতে পারে, ঠিক আছে? তো যাক, এটা যে আমার 1 নম্বর সমস্যা 1976 সালে বাংলাদেশ সরকার কি করে এইটাকে চিহ্নিত করে, এটা কি করতে হবে? এখন সমাধান করতে হবে। এখান থেকে একটা এমসিকিউ হতে পারে যে এই জনসংখ্যার সমস্যাকে আমি যদি সমাধান করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে কি করতে হবে? পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে হবে। তাহলে আমি কি করতে পারবো? এই জরিপের মাধ্যমে, এই পরিবার পরিকল্পনার মাধ্যমে আমি জনসংখ্যাটা কি করতে পারবো? কমাইতে পারবো। এখন এখান থেকেও কোশ্চেন হতে পারে এই পরিবার পরিকল্পনা পদ্ধতি বাংলাদেশ সরকার কত সালে করে? তাহলে এটাও মনে রাখবো, এটাও হচ্ছে 1976 সালে। তাহলে জনসংখ্যা এটা যে সমাধানটা করে নিতে হবে, বেশি হয়ে যাচ্ছে, কমাইতে হবে। তাহলে এই পরিবার পরিকল্পনা পদ্ধতিটাও বাংলাদেশ সরকার কি করে? 1976 সালে কি করে? গ্রহণ করে এই পদ্ধতিটা। আর এই পরিবার পরিকল্পনার পদ্ধতির মূল স্লোগান কি? একটা হলে ভালো হয় আর দুইটাই যথেষ্ট। কি পরিবার পরিকল্পনা পদ্ধতির স্লোগান কি? যে একটা হলে ভালো হয়, দুইটা হলে যথেষ্ট। আর একটা দুইটা যদি আমরা নিয়ে নেই, তাহলে অবশ্যই কি হয়ে যাবে? জনসংখ্যার পরিমাণটা কমে যাবে। তো এইভাবে মানুষকে সচেতন করার জন্য বা এই কাজগুলো আমরা করি। এখন আমরা আমাদের সমাজে লক্ষ্য করে যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করানো হয়, জনসংখ্যাটা কেমনে কমানো যায় আর কমলে আমাদের জন্য অনেক ভালো, তার সচেতনতামূলক একটা প্রোগ্রাম করানো হয়। সেই
প্রোগ্রাম করা হয় বলতে 11 জুলাই করানো হয়, যে 11 জুলাইটাকে কি বলা হয়, জনসংখ্যা দিবস বলা হয়। জনসংখ্যাকে, জনগণকে সচেতন করানোর জন্য আমরা 11 জুলাইকে কি বলি, জনসংখ্যা দিবস। আর এই দিনে বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা হাতে নেই। জনসংখ্যা বাড়ানো যাবে না, জনসংখ্যাটা কি নিতে হবে, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। দেশ আয়তন এবং অর্থনীতির সাথে জনসংখ্যা একটা মিল রাখতে হবে, তাহলে এই দেশটা অন্য দেশের জায়গায় কি করবে, মাথা উঁচু করে দাঁড়াবে। ঠিক আছে, মাথা উঁচু করে দাঁড়াবে এবং উন্নত দেশে এটা পরিণত হয়ে যাবে। তো যাক, এখান থেকে যদি কোশ্চেন হয় যে 11 জুলাই কি দিবস, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো 11 জুলাই হচ্ছে জনসংখ্যা দিবস। ঠিক আছে, হ্যাঁ, জনসংখ্যা দিবস। তো এর পরবর্তীতে আবার আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি যে মেকিয়াভেলির কথা, অনেকবার এই কোশ্চেনটা আসছে এখানে। যাক, আমরা পরবর্তীতে চেষ্টা করবো অবশ্যই এক কোশ্চেন যাতে দুইবার রিপিট না হয়, আমরা এটা চেষ্টা করব। ঠিক আছে, তো যাক, এই মেকিয়াভেলি আবার কোন দেশের হচ্ছে, ইতালি। ঠিক আছে, ইতালির। আর এই বাংলাদেশের যে সমাজ বিজ্ঞানের যে গোড়াপতন হয়, আবার ঠিক ওই কোশ্চেনটা আবার রিপিট হয়ে গেছে 1957 সালে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর আগে আমি আপনাদের জানাই রাখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়, 21 সালে প্রতিষ্ঠিত হয়। কত তারিখে প্রতিষ্ঠিত হয়, 21 জুলাই প্রতিষ্ঠিত হয়। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয় কি বলা হয়, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। ঠিক আছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় কি বলা হয়, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। তো এখানে সর্বপ্রথম কি করা হয়, এই সমাজ বিজ্ঞান পড়ানো হয়। যাক, পরবর্তী কোশ্চেন কি আছে লেখা এখানে, সমাজ বিজ্ঞানের আলোচনার মূল বিষয় কি। তাহলে সমাজ বিজ্ঞানের আলোচনার মূল বিষয় হচ্ছে সমাজ। ঠিক আছে, এটা কি না আলোচনা করে, এটার মূল বিষয় কি, এটা প্রতিপাদ্য বিষয় কি, এটা অন্যতম পর্যায় কি সমাজ বিজ্ঞানের। তাহলে অবশ্যই অবশ্যই আমরা মনে রাখবো সমাজ। তাহলে সমাজ বলতে আমরা কি বুঝি, অবশ্যই এখানে সংঘবদ্ধতা আসবে, একাধিক মানুষ আসবে, লক্ষ্য উদ্দেশ্য থাকবে, আর সবাই যদি আমরা একসাথে বসবাস করি, এটাকে আমরা কি বলবো, সমাজ বলবো। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন হতে পারে এই শব্দের অর্থ কি। ঠিক আছে, এই শব্দের অর্থ কি, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো এই শব্দের অর্থ হচ্ছে সহযোগিতা। এই শব্দের অর্থ কি, আমরা অবশ্যই মনে রাখবো এই শব্দের অর্থ কি, তাহলে আমরা মনে রাখবো এই শব্দের অর্থ হচ্ছে সহযোগিতা। ঠিক আছে, এই শব্দের অর্থ কি, সহযোগিতা। আচ্ছা, আর এখানে কোশ্চেন হতে পারে যে সমাজ শব্দের অর্থ সহযোগিতা আপনি কোথায় পেলেন, কে বলছে, আপনি অ্যান্সার করেন। ঠিক আছে, আমি অবশ্যই অবশ্যই বলে দেবো এই সমাজ শব্দের অর্থ হচ্ছে সহযোগিতা, এটা বলছে ম্যাকাইভার। একজন সমাজ বিজ্ঞানী ছিল, তার নাম হচ্ছে ম্যাকাইভার। আর এই ম্যাকাইভার বলছে সমাজ শব্দের অর্থ হচ্ছে সহযোগিতা। কে বলছে, এটা ম্যাকাইভার বলছে। ঠিক আছে, আরো আমি ম্যাকাইভার থেকে বেশ কয়েকটা তথ্য আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে জানাইতে চাই, আমার ছোট ভাই বোনদেরকে জানাইতে চাই, যাতে কোনো ধরনের পরীক্ষায় যে তারা কিরা হয় হেজিটেশনের মধ্যে না পড়ে, বিব্রত না হয়, আমি কমন বয় নাই, আমি দাগাইতে পারছি না, এইরকম যাতে সমস্যার মধ্যে তারা সম্মুখীন না হয়, এর জন্য আমি এই বিষয়গুলো আবারও কি পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করার চেষ্টা করতেছি। যাক, যদি বলা হয় এই ম্যাকাইভারে কি করছে, এই সমাজ শব্দটা কি করছে, ব্যবহার করছে। এখান থেকে আমরা সর্বদাই জানি সমাজ কি হচ্ছে, পরিবর্তনশীল। সমাজ কি, পরিবর্তনশীল। সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, পরিবর্তনশীল। যদি এই কোশ্চেনটা বলা হয় সমাজ সর্বদা পরিবর্তনশীল, সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, কে বলছে এই কথাটি, সেটাও আমরা মনে রাখবো যে ম্যাকাইভারে বলছে সমাজ সর্বদাই কি হচ্ছে, পরিবর্তনশীল। যাক, এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে। আমরা বেশ অনেক 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 বিজ্ঞানের নাম শুনছি, অনেক বিজ্ঞানের বইয়ের কথা, বইগুলো বা বিখ্যাত গ্রন্থের কথাগুলো আমরা অলরেডি অনেক আগে জেনে গেছি। তো তারপর আমি এখান থেকে ম্যাকাইভার সম্পর্কে একটা তার বিখ্যাত যে বই যে পরীক্ষায় আসে, এই বইটার নাম হচ্ছে দ্য মডার্ন স্টেট। যদি বলা হয় এই মডার্ন স্টেট বইটি কার, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো এই মডার্ন স্টেট বই কিন্তু হচ্ছে ম্যাকাইভারের। আমরা যদি বিগত সালের কোশ্চেনগুলো দেখি, বিগত সালের কোশ্চেনগুলো রিসার্চ করে দেখো, অনেকবার কোশ্চেন আসছে মডার্ন স্টেট কার লেখা, অবশ্যই আমরা মনে রাখবো এটা হচ্ছে ম্যাকাইভারের লেখা। ঠিক আছে, তো এই ম্যাকাইভার বলছে মডার্ন স্টেট বই, তার এই মডার্ন স্টেট বইয়ে সমাজ সম্পর্কে আলোচনা করছেন, আর ভিন্ন ভিন্ন বিষয়গুলো নিয়েও তিনি এখানে আলোচনা করছেন। ঠিক আছে, পরবর্তীতে আসি, এগুলো আমার অনেক আগে আলোচনা হয়ে গেছে, তারপরও আমি আপনাদের সুবিধার্থে আর একবার কথা বলতে চাচ্ছি। এই যে লোগোস কোশ্চেন আপনাদের কাছে,
হ্যাঁ, এই কোশ্চেন আপনাদের কাছে, যদি আমি এগুলো বিষয় নিয়ে অনেক আগেই আলোচনা করছি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে 4টে যে অপশন আছে, আমরা এই 4টে অপশনে পরে যাব। আগে আপনারা বলেন আমাকে, এই লোগোস শব্দটি কোন শব্দ থেকে আসছে? গ্রিক শব্দ থেকে আসছে না ল্যাটিন শব্দ থেকে আসছে? অবশ্যই অবশ্যই যারা আমার ক্লাস দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই লোগোস শব্দটি কোন শব্দ থেকে আসছে। অবশ্যই অবশ্যই। মৌসুমি মৌ বলছে অনেক সুন্দর ক্লাস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা সাপোর্ট করলে আমি হয়তো বা এখন এই বিষয়ে বেঁচে থাকবো। অবশ্যই অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন একে অপরকে। এই ক্লাসটি দেখার সুযোগ করে দেবেন অবশ্যই। যাক, অনেক অনেক সুন্দর কমেন্ট করছে। যাক, তাহলে কি হচ্ছে, এই লোগোর শব্দ কোন শব্দ থেকে আসছে একটু কমেন্ট করে জানান সবাই। সবাই একটু জানান, সবাই একটু জানান প্লিজ, সবাই একটু জানাবেন যে এই শব্দটি কোন শব্দ থেকে আসছে, ল্যাটিন না গ্রিক শব্দ থেকে আসছে? গ্রিক। আপনি লিখছে যে এটা গ্রিক শব্দ থেকে আসছে, থ্যাংক ইউ, কারেক্ট অ্যান্সার। রাকিবুল ইসলাম লিখছে ল্যাটিন শব্দ থেকে আসছে, রং অ্যান্সার। ল্যাটিন শব্দ হচ্ছে সোসোসিয়াস, হচ্ছে ল্যাটিন শব্দ, তো এখানে হচ্ছে গ্রিক শব্দ লোগোস। সবাই কমেন্ট করে জানাবেন যে কোন শব্দ থেকে আসছে। সবাই কমেন্ট করবেন, কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন। রাকিবুল ইসলাম ল্যাটিন, ভাই দুঃখিত ভাই, সরি ভাই, এটা ভুল হয়ে গেছে। যারা লাইভ ক্লাস দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন শব্দ থেকে আসছে, আর এটা শেয়ার করে ছড়িয়ে দেবেন একে অপরকে জানানোর জন্য, দেখার সুযোগ করে দেবেন অবশ্যই। দেখ, আমরা আমরা অ্যান্সারে আসবো যে আসলে লোগোস শব্দের অর্থ কি। লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। লোগোস শব্দের অর্থ কি? জ্ঞান। বুদ্ধি হবে না, বিবেক হবে না, সমাজ হবে না। তাহলে আমরা এখান থেকে কারেক্ট অ্যান্সার কি পাচ্ছি, যে লোগোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। আমি আগে আপনাদের বলে রাখছি যে একটা শব্দের অর্থ হচ্ছে লোগোস, এটা হচ্ছে জ্ঞান, আর সোসিয়াস শব্দের অর্থ হচ্ছে সমাজ, আর সমাজ সম্পর্কিত আলোচনা হচ্ছে সমাজ বিজ্ঞান। এরপর আছে সমাজ বিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় কি। এটা সবাই তোমরা অলরেডি জেনে গেছো যে এই সমাজ বিজ্ঞানের আলোচনার মূল বিষয় হচ্ছে কত কত 10। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আমরা আসতেছি। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট, একটু ওয়েট, আসতেছি, আমরা আসতেছি আসতেছি। আসতেছি, আমরা আসতেছি, একটু ওয়েট ওয়েট, আমরা আসতেছি, আমরা আসতেছি আসতেছি, ওয়েট, আমরা আসতেছি। আজ যাক, হ্যাঁ আমরা ঘুরে আসছি। যাক, সমাজ বিজ্ঞানের যে মূল প্রতিপাদ্য বিষয় আমরা অনেকবার এটা আলোচনা করছি, এটা নিয়ে অনেক অনেক ব্যাপক আলোচনা হয়ে গেছে আজকে। তো এটা শব্দের অর্থ হচ্ছে, এর আলোচনার যে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, আমরা অবশ্যই এটা মনে রাখবো যে সমাজ হচ্ছে সমাজ বিজ্ঞান আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। ইতিহাসের গতিধারা সম্পর্কে কে গভীর এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণ প্রদান করেন? কে করেন কমেন্ট করে জানান একটু সবাই। এটা হচ্ছে ইবনে, অ্যান্সার হচ্ছে, উত্তর হবে ইবনে হ্যাঁ, উত্তর হচ্ছে কি হবে, উত্তর ইবনে খালদুন।
তার মানে যদি কোশ্চেন হয় গভীর এবং বস্তুনিষ্ঠ ব্যাখ্যা কে প্রদান করে সমাজবিজ্ঞানে, অবশ্যই অবশ্যই আমরা মনে রাখবো ইবনে খালদুন। আমি আবারও আপনাদের স্মরণ করে দিতে চাই যে ইবনে খালদুনকে সমাজবিজ্ঞানের আদি পিতা অর্থাৎ আদি জনক বলা হয়, প্রথম জনক বলা যেতে পারে। তার আলোচনার যে মূল বিষয়গুলো ছিল আল আসাবিয়া, তার আলোচনার মূল বিষয় ছিল আল মুকাদ্দিমা, এগুলো নিয়ে ইবনে খালদুন কি করে আলোচনা করেন। ঠিক আছে, জায়গা একটা কোশ্চেন এখানে চলে আসছে আবার ইবনে খালদুনকে নিয়ে। এখানে কোশ্চেন হতে পারে তিনি কত শতাব্দীতে এই বিষয়গুলো নিয়ে ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণ করেন। অবশ্যই অবশ্যই আমরা মনে রাখবো, অবশ্যই আমরা মনে রাখবো চতুর্দশ শতাব্দীতে তিনি এই বস্তুনিষ্ঠ গভীর ব্যাখ্যা বিশ্লেষণ করেন। তাহলে কত শতাব্দীতে? অবশ্যই আমরা মনে রাখবো চতুর্দশ শতাব্দীতে তিনি কি করছেন, এই বিষয়গুলো নিয়ে গভীর ব্যাখ্যা বিশ্লেষণ করেন। এরপরে লেখা আছে ভিক্ষু সমাজকে কয় ভাগে ভাগ করে। আমি এর আগে বলে রাখছি আপনাকে জেনে দিয়ে দিচ্ছি সবাইকে যে ভিক্ষুর তার একটা বিখ্যাত বই ছিল, কি বই? দ্য নিউ সায়েন্স। তার এই বইটাতে তিনি কি করছেন, সমাজটাকে কত ভাগে ভাগ করছেন। যারা আমার ক্লাসগুলো দেখতেছেন অবশ্যই 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 কমেন্ট করে জানিয়ে দেবেন। আচ্ছা, ভিক্ষু তার সমাজটাকে কয় ভাগে ভাগ করেছিলেন তার নিউ সায়েন্স বইয়ে। অবশ্যই একটু একটু রেসপন্স করবেন সবাই, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, অনেকে বলছে এর আগের কোশ্চেন অ্যান্সার, হ্যাঁ ইবনে খালদুনের কথা বলছে। এর আগের কোশ্চেন অ্যান্সার আরেকজন বলছে মৌসুমী মৌ যে সমাজবিজ্ঞান আলোচনার মূল বিষয় হচ্ছে সমাজ। যাক, আমরা এখন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেব যে ভিক্ষু সমাজকে কয় ভাগে ভাগ করে তার নিউ সায়েন্স বইটাতে। অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, একটু কমেন্ট করে জানাবেন। তাহলে কয় ভাগে ভাগ করে? হ্যাঁ, অনেকে বলছে যে 3টা ভাগে ভাগ করে। ঠিক আছে, তাহলে কত ভাগে ভাগ করেন? 3 ভাগে। কোন বইটাতে বলছে? তার নিউ সায়েন্স বইটাতে বলছে 3টা ভাগে। ভাগ 3টা ছিল, একটা হচ্ছে মানুষের যুগ, একটা বীর যোদ্ধাদের যুগ, একটা দেবতার যুগ। এই 3টা ভাগে তিনি সমাজটা কি করেন, ভাগ করেন। পরবর্তী কোশ্চেন হচ্ছে অগাস্ট কোন দেশের চিন্তাবিদ ছিলেন? এছাড়া আমি করে যাচ্ছি। যাক, কোশ্চেন হচ্ছে তিনি হচ্ছে কোন দেশের? তাহলে আমরা অবশ্যই মনে রাখবো ফ্রান্সের। তিনি অবশ্যই আমরা মনে রাখবো ফ্রান্সের। তো যাক, আমি এই বিষয়টা আর একটু আপনাদের বাড়িয়ে বলতে চাই, আপনাদের জানার সুবিধার্থে আমি বলতে চাই। অনেক কান ধরে কিন্তু আবার অগস্ট কদ্দুর নিয়ে আসতেছে আলোচনা, বারবার এটা আসতেছে। যদি এই আলোচনা হচ্ছে এক অধ্যায় নিয়ে, এক অধ্যায় হচ্ছে সমাজ বিজ্ঞানের প্রাণ কেন্দ্র, যে অধ্যায়টাকে অনুসরণ করে বাকি আমরা 9টা অধ্যায় নিয়ে আলোচনা করি। ঠিক আছে, এই অগাস্ট কোদ আমরা মনে রাখবো। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে অগাস্ট কোদের শিক্ষক কে ছিল, তিনি কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছে। এখান থেকে আমরা অবশ্যই মনে রাখবো অগাস্ট কোদের শিক্ষকের নাম হচ্ছে সেন্ট সাইমন। তাহলে অগাস্ট কোদের শিক্ষক কে ছিল? সেন্ট সাইমন। তিনি তার কাছ থেকে কি নিছে? শিক্ষা গ্রহণ করছে। আমি এখন যদি বলি তিনি কত বছর তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন, অবশ্যই আপনারা মনে রাখবেন 6 বছর তার কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন। তো যাক, আর এই ব্যক্তি হচ্ছে অর্থাৎ অগাস্ট কোদ ফ্রান্সের একজন চিন্তাবিদ ছিলেন। আর তাহার যে মূল শিক্ষাগুরু ছিল সেন্ট সাইমন। অবশ্যই আপনারা মনে রাখবেন সেন্ট সাইমন হচ্ছে তার শিক্ষক। সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের কোন শাখাটি সবচেয়ে বেশি গভীর সম্পর্ক? ঠিক আছে, তাহলে অবশ্যই আমরা এখান থেকে মনে রাখবো যে সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞান অনেক একটা মজার কোশ্চেন। এখানে লেখা আছে হ্যাঁ, একটু আসি। এখানে কোশ্চেন বলছে সমাজবিজ্ঞান, আর এখানে লেখা আছে কি নৃবিজ্ঞান। দুইটা কিন্তু আলাদা। তো এটার মধ্যে বলছে আমাদের সবচেয়ে ভালো এবং গভীর সম্পর্ক কার সাথে আছে? আমরা মনে রাখবো যে নৃবিজ্ঞানের সাথেই আছে সাংস্কৃতিক নৃবিজ্ঞান। এখন এখান থেকে কোশ্চেন হতে পারে যে এই যে নৃবিজ্ঞান যে আছে, যেটা বলছিলাম আমি অ্যানথ্রোপোলজি, ঠিক আছে, এটার উৎপত্তিও কিন্তু মূলত হচ্ছে ইউরোপে। আপনারা মনে রাখবেন যদি বলা হয় নৃবিজ্ঞানের উৎপত্তি কোথায় হয়, তাহলে অবশ্যই মনে রাখবো আমরা ইউরোপে হয়। ঠিক আছে, আর এই নৃবিজ্ঞানের শাখা এখানে আসছে, শাখা।
এটা এমসিকিউ আসে পরীক্ষায় যে নৃবিজ্ঞানের শাখা, এই নৃবিজ্ঞানের শাখা কয়টি? তাহলে আমরা মনে রাখবো নৃবিজ্ঞানের শাখা হচ্ছে 2টি। একটি হচ্ছে সাংস্কৃতিক নৃবিজ্ঞান আর একটি হচ্ছে দৈহিক নৃবিজ্ঞান। তাহলে কয়টা হচ্ছে? 2টা হচ্ছে, একটা সাংস্কৃতিক নৃবিজ্ঞান আর একটা হচ্ছে দৈহিক নৃবিজ্ঞান। আর এই বিষয়গুলো নিয়ে কি করা হয়, নৃবিজ্ঞানে আলোচনা করা হয়। আমি আর একটু আপনাদের জানাতে চাই, যারা আমার ক্লাসে আজকে আসেন বা আমাকে দেখতেছেন, আমাকে শুনতেছেন, অবশ্যই অবশ্যই আপনাদের এই ক্লাসটা অবশ্যই পরবর্তীতে অনেক অনেক কাজে লাগবে। যাক, এখান থেকে আমরা কোশ্চেন নেব। সমাজবিজ্ঞানের আলোচনার যে অন্যতম পর্যায়গুলোর মধ্যে কিন্তু সংস্কৃতিও একটা, ঠিক আছে। আমি বলছিলাম যে সংস্কৃতি কত ভাগে ভাগ করা যায়, যে 2 ভাগে ভাগ করা যায়। একটা বস্তুগত কি ছিল, একটা অবস্তুগত ছিল। যেটা মানুষ ধরতে পারে, যেটা মানুষ ছুঁইতে পারে, সেটা হচ্ছে বস্তুগত। যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, যেমন আমি কথা বলছি মেধা, এটা কিন্তু হচ্ছে একটা অবস্তুগত সংস্কৃতি। এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কোশ্চেন হতে পারে, কারণ সমাজবিজ্ঞানে সংস্কৃতি নিয়ে একটা চ্যাপ্টারে কিন্তু আছে আলাদা, ঠিক আছে। এখানে কোশ্চেন হতে পারে এই সংস্কৃতি শব্দটা সর্বপ্রথম সমাজবিজ্ঞানে কে ব্যবহার করে? অবশ্যই অবশ্যই আমরা মনে রাখবো ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন কি করে? এই সংস্কৃতি শব্দটা ব্যবহার করে। তাহলে কে ব্যবহার করে? ফ্রান্সিস বেকন ব্যবহার করে। কত শতাব্দী? 19 শতাব্দীতে তিনি কি করেন? তিনি এই সংস্কৃতি শব্দটা ব্যবহার করেন, ঠিক আছে। এরপর আরো এখানে কোশ্চেন আসতে পারে সংস্কৃতির ইংরেজি প্রতি শব্দ কি? কালচারাল কোন শব্দ থেকে আসছে? ল্যাটিন শব্দ থেকে আসছে। ল্যাটিন শব্দ কালারি থেকে আসছে। এটার আবার অর্থ কি? আমরা মনে রাখবো কর্ষণ অথবা চাষ। এগুলো কোশ্চেন কিন্তু হয়, অনেক সময় হয়ে যায়, হবে কোশ্চেন, ঠিক আছে। যেহেতু প্রথম পরীক্ষা অনেক অনেক লং টাইম পরে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা হচ্ছে, অর্থাৎ এই কোশ্চেনগুলোর আসার কিন্তু অনেক একটু সুযোগ আছে। মনে রাখবো আমরা এটা ল্যাটিন শব্দ থেকে আসছে, কালারি থেকে আসছে, যার অর্থ হচ্ছে কর্ষণ অথবা চাষ। আমি আপনাদের আর একটু জানাইতে চাই, ঠিক আছে। সংস্কৃতি কোশ্চেন হয়, আমি যা, আমার জীবন প্রণালী কিন্তু সংস্কৃতি, তাই না? তো যাক, এখানে ম্যাকাইভার বলছে আমি যা তাই সংস্কৃতি। জনসন নামে একজন সমাজ বিজ্ঞানী আছে, তিনি বলছেন মানুষ যা কিছু তৈরি করে তার সামগ্রিক রূপে কি? সংস্কৃতি। মানুষ যা কিছু তৈরি করবে তার সামগ্রিক রূপে কিন্তু সংস্কৃতি। আর এখান থেকে যে কোশ্চেনটা, অর্থাৎ সংস্কৃতিতে যদি ওরা হাত দেয়, যদি ওরা মনে করে আমি সংস্কৃতি থেকে একটা কোশ্চেন করব, তাহলে অবশ্যই এই কোশ্চেনটাই হবে যে সংস্কৃতির সবচেয়ে ভালো সংজ্ঞা কে দেয়, সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে দেয়, তার সংজ্ঞার মাধ্যমে সংস্কৃতির পুরো বিষয়টা কিন্তু চলে আসছে। তো এই ব্যক্তিটা কে সবচেয়ে ভালো সংজ্ঞা দেয়? ই.বি. টেইলর নামে একজন ব্যক্তি ছিল। টেইলর এই ব্যক্তিটা কি করছে? সংস্কৃতির সবচেয়ে ভালো সংজ্ঞা দেয়, সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দেয় ই.বি. টেইলর, ঠিক আছে। হয়তো অনেকেরই এই সংজ্ঞাটা মনে আছে, তবে ই.বি. টেইলর কিন্তু একজন নৃবিজ্ঞানী। তো তারপর আমি আপনাদের জ্ঞাতার্থে জানাইতে চাই তার সংজ্ঞাটি। অনেক সময় এরকমও করতে পারে, ওরা সংজ্ঞাটা তুলে দিতে পারে, দিয়ে বলতে পারে এই সংজ্ঞাটি কার, কারণ এই সংজ্ঞাটা তার হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা আছে সংস্কৃতির। আমি সংজ্ঞাটি বলে যাচ্ছি, আপনারা একটু শোনার চেষ্টা করবা, শুনবা, মনে রাখার চেষ্টা করবা। তিনি বলছেন সমাজের সদস্য হিসেবে অর্জিত আচার ব্যবহার, বিশ্বাস, শিল্পকলা, আদর্শ, মূল্যবোধ ইত্যাদির জটিল সমাবেশটাকে হচ্ছে সংস্কৃতি বলা হয়। ইত্যাদির জটিল সমাবেশ হচ্ছে কি? সংস্কৃতি বলা হয়। আর এই সংস্কৃতি কিন্তু সব জায়গায় ছড়িয়ে ছিটে আছে, যে সংস্কৃতি ছাড়া আমরা নিজেকে কি করতে পারি না, কল্পনা করতে পারি না। সংস্কৃতির বাইরে কিন্তু কেউ না, অর্থাৎ এই আদর্শ, এই মূল্যবোধ, এই নীতি, এই সব কিছুর সমষ্টিকে আমরা কি বলবো? সংস্কৃতি বলবো। তো এখান থেকে বোঝানো হচ্ছে সংস্কৃতির সবচেয়ে ভালো সংজ্ঞা কাকে বলবো? আমরা টেইলরকে বলবো। তিনি একজন ছিল নৃবিজ্ঞানী। আমি আর একটু বাড়াই বলি, ঠিক আছে, আর একটু বাড়াই বলি, যেহেতু কোশ্চেনগুলো আসে। এই টেইলরের কিন্তু একটা বিখ্যাত বই আছে, বিখ্যাত কি আছে? বই আছে, গ্রন্থ আছে অনেকবার। আমি যদি বিগত সালের এই একাডেমিক যে পরীক্ষাগুলো আছে, আমি যদি একবার রিসার্চ করতে যাই, গবেষণা করতে যাই, কতবার যে কোশ্চেন আসছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তাই এই টেইলরের একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে প্রিমিটিভ কালচারাল। তাহলে বইটার নাম কি হচ্ছে? প্রিমিটিভ কালচারাল। যদি কোশ্চেন করানো হয় যে তার বিখ্যাত বইয়ের নাম কি, যে প্রিমিটিভ কালচারাল, তাই এই বইটাতে তিনি কি করছে? সংস্কৃতির সংখ্যা প্রদান করেছেন। দেখি পরবর্তী কোশ্চেন কি আছে? অর্থশাস্ত্র আছে, এক কথায় আপনার অ্যান্সার করবো, ঠিক আছে। যে এই অর্থশাস্ত্র, যাক, আমি যদি বাড়াইতে চাই অনেক বেশি হয়ে যাবে।
আর আমি এই কথা বলে শেষ করতে পারবো না, ঠিক আছে। যাক, আমি আর বেশি বাড়াইতে যাচ্ছি না। যদি কোশ্চেন হয়ে যায় যে অর্থশাস্ত্র মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে, এটা কে বলছে? সোজা বলবো, কোনো কথা নেই, ঠিক আছে। অধ্যাপক মার্শাল। আপনারা যদি এগুলো নিয়ে রিসার্চ করতে যান, এগুলো নিয়ে ভাবতে যান যে না এটা হতে পারে কার্ল মার্কস, না জেমস মিল হতে পারে, হার্বার্ট স্পেন্সার হয়, ভুলে যাবেন। কিন্তু সোজা কথা, অর্থশাস্ত্র নিয়ে যেখানে আলোচনা হবে, দৈনন্দিন জীবন নিয়ে আলোচনা হবে, আমরা ডিরেক্ট বলে দেবো, একবারে বলে দেবো যে এটা কি হচ্ছে তোমার, কোনো ধরনের সন্দেহ নেই। অধ্যাপক মার্শাল। আমি যে আগে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে। এটা কিন্তু একটা ব্যক্তির সংখ্যা, একটা ব্যক্তি মুখ থেকে বলে ফেলছে, এই এই ব্যক্তির সংখ্যা হচ্ছে মার্শালের। তো এখানে কোশ্চেনটা তোমাদের ঘুরাইতে পারে যে অর্থশাস্ত্র এই বইটি কার লেখা? অর্থশাস্ত্র বইটি কার লেখা? ভুলে গেলাম। অর্থশাস্ত্র বইটি কার লেখা? ভুলে গেলাম। আজ এক মনে করতে পারতেছি না। আমি পরবর্তীতে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো যে অর্থশাস্ত্র নামে একটা বিখ্যাত বই, আর এই বিখ্যাত বইয়ের লেখক ভুলে গেলাম। আচ্ছা, আমি পরবর্তীতে তোমাদের অবশ্যই জেনে দেবো। ভুলে যাচ্ছি এই বিষয়টা নিয়ে। তো যাক, আমরা পরে আলোচনা করবো যে আসলে অর্থশাস্ত্র বইটি কার লেখা। ও ঠিক আছে, অর্থশাস্ত্র বই আবুল ফজলের লেখা, ঠিক আছে। অর্থশাস্ত্র আবুল ফজল, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই রাইট। হ্যাঁ, আমরা মনে রাখবো যে অর্থশাস্ত্র বইটি কার লেখা, যে এটা হচ্ছে আইনে আকবরী হচ্ছে আবুল ফজল। দুঃখিত। আমি পরবর্তী অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এই অর্থশাস্ত্র বইটি কার লেখা, ঠিক আছে। আমি আন্তরিকভাবে দুঃখিত। যাক, এই সংখ্যা যদি বলা হয়, অধ্যাপক মার্শালের কথা বলবো। অর্থশাস্ত্র ভুলে গেলাম। আচ্ছা যাক, অবশ্যই। যাক, পরবর্তী কোশ্চেন হচ্ছে যে সোসিয়াস শব্দটির ভাব অর্থ কি? সোজা আমরা বলবো যে এটার ভাব অর্থ হচ্ছে সমাজ, ঠিক আছে। এটা ভাব অর্থ কি এটা আমরা মনে রাখবো, ডিরেক্ট আমরা মনে রাখবো যে সমাজ। সোসিয়াস শব্দের অর্থ হচ্ছে সমাজ, ঠিক আছে। আচ্ছা, সোসিয়াস শব্দটি কোন শব্দ থেকে আসছে? অবশ্যই আমরা মনে রাখবো। এটা কোন শব্দ থেকে আসছে? লেডিন শব্দ থেকে আসছে। তো কোন শব্দ থেকে আসছে? লেডিন শব্দ থেকে আসছে। বাকি যে অপশনগুলো আছে আমরা ওদিকে আর গেলাম না, ঠিক আছে। কোন শব্দ থেকে আসছে? লেডিন শব্দ থেকে আসছে, লেডিন। যাক, সমাজ বিজ্ঞানে আবার আমরা ডুরখেম পাইছি, যে ডুরখেম একটা মজার একটা তত্ত্ব ছিল এখানে। এটা অনেক ভালো লাগে পড়াইতে। তারপর আমরা ওইদিকে আর না যাই, আমরা না পারাই। তো ডুরখেম কিন্তু সমাজ বিজ্ঞানে কি বলা হয়? আধুনিক জনক বলা হয়। আর এই ডুরখেমের সংজ্ঞাটাই কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে। আমরা এর আগে পড়ছি যে ডুরখেম বলছেন সমাজ বিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। কিসের বিজ্ঞান? অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। অপশন হবে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান, ঠিক আছে। কোথায়? অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো এটার অ্যান্সার হচ্ছে খ নাম্বার কোশ্চেনটা। হ্যাঁ, অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আমরা আসি, টমাস ম্যানের কথা বলা হচ্ছে তার ইউটোপিয়া, যেটাকে স্বর্গরাজ্য বলা হয়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইউটিউবে বইটি কার লেখা? অবশ্যই আমরা মনে রাখবো এটা টমাস মুরের। আর এটা কত সালে প্রকাশিত হয়? তাহলে আমরা মনে রাখবো 1516 সালে এই বইটা প্রকাশ করানো হয়, মনে রাখবো। বাকি যে অপশনগুলো আছে এগুলো সব রং। আচ্ছা, আসি আমরা। সমাজ বিজ্ঞান হলো সামাজিক ক্রিয়া ও কার্যাবলী। সংখ্যাটা কে দিয়েছে? সোজা অ্যান্সার, একবার সোজা, এখানে কোনো ডাউট নাই, ঠিক আছে। সোজা আমরা চিন্তা করে নেব যে এই সংখ্যাটা দিয়েছে ম্যাক্স ওয়েবার। যদি অনুষ্ঠান প্রতিষ্ঠানের কথা বলতাম তাহলে ডুরখেম, আর যদি এখানে লেখা আছে ক্রিয়াকর্ম অথবা কার্যাবলীর পাঠ, তাহলে অবশ্যই আমরা মনে রাখবো কি? ম্যাক্স ওয়েবার। তাকে কি বলা হয়? আমলাতন্ত্রের কি বলা হয়? জনক বলা হয়। ওকে, দেখি কি আছে এরপরে। সমাজ বিজ্ঞানকে বলা হয় কি? বলা হয় সোজা আনসার মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। কে বলছে এটা?
ম্যাক্স ওয়েবার বলছে। ওকে, তো আমরা এখান থেকে কোশ্চেন এসে যায় অনেক সময়। আমরা যখন একাডেমিক যে বিষয়গুলো ছিল ওই বিষয়গুলো দেখছি, তো সমাজবিজ্ঞান কি, মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, তোমার যুক্তিতে মতামত দাও। ঠিক আছে, ঠিক এভাবে কোশ্চেনটা হবে না, ডিরেক্ট কোশ্চেন করবো এভাবে, সমাজ বিজ্ঞানকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়? অবশ্যই অবশ্যই মনে রাখবো আমরা মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। ঠিক আছে, মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। যাক, এখানে হয়তো না না আমরা মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞানে নেবো, এটা ম্যাক্স এবার বলছে অনেক জায়গায় লেখা আছে যে সমাজ বিজ্ঞান হচ্ছে বস্তুনিষ্ঠ একটা বিজ্ঞান। ও না, এখানে হবে না, অবশ্যই এখানে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, কারণ সমাজ বিজ্ঞান মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। এটা কে বলছে? ম্যাক্স এবার বলছে, যাকে আমলাতন্ত্রের জনক বলা হয়। ঠিক আছে, কোশ্চেনটা একটু ডাউট হলো না, আমরা অ্যান্সার কয়ে ধরে নেবো না, এটা হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। ওকে, তো যাক, এখানে অগাস্ট কথার কথা আবারও আসছে, আমরা ডিরেক্ট বলে দিই যে ফ্রান্স, তিনি একজন ফ্রান্সের। ওকে, কোন দেশের? ফ্রান্সের। তারপরে অগাস্ট সমাজ বিশ্লেষণের জন্য পৃথক বিজ্ঞানের প্রয়োজন অনুভব করেন, তার নাম কি? এর আগে একটা নাম ছিল কি, সোশ্যাল ফিজিক্স। আমরা মনে রাখবো যদি কোশ্চেন করানো হয় যে এই সমাজ বিজ্ঞানের পূর্ব নাম কি, তিনি পৃথক একটা বিজ্ঞানের প্রয়োজন অনুভব করেন, অবশ্যই এটা মনে রাখবো, সোশ্যাল ফিজিক্স। সোশ্যাল ফিজিক্স সমাজ বিজ্ঞানের পূর্ব নাম সোশ্যাল ফিজিক্স। যাক, আমি এখানে সোশ্যাল ফিজিক্স কি দুইবার হয়ে গেছে? এক না, ক নম্বর অ্যান্সার, ক অ্যান্সার কত হচ্ছে, ক। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আমরা আসি। কোনটি পরিবর্তনশীল? সোজা কথা, কোনটি পরিবর্তনশীল? কোনটি পরিবর্তনশীল? আমরা অবশ্যই মনে রাখবো পরিবর্তনশীল হচ্ছে সমাজ বলা হয়। সমাজটা কি? পরিবর্তনশীল। আমি এর আগে কিন্তু আপনাদের ক্লিয়ার করছি সমাজ সর্বদা পরিবর্তনশীল, সমাজ প্রতিনিয়ত পরিবর্তনশীল। কে বলছে এটা? ম্যাকাইভার বলছে। কিন্তু কে বলছে? ম্যাকাইভার বলছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে সমাজ। এরপর আসি, কাকে সমাজ বিজ্ঞানের আদিজনক বলা হয়? আলোচনা হয়ে গেছে। তারপর আমি আর আপনাদের কাছে কোশ্চেন চাচ্ছি না আপনাদের করতে, যে আপনারা কমেন্ট করে জানিয়ে দেন। আমি আর এইদিকে যাইতে চাচ্ছি না, আমি নিজেই আপনাদের এই কোশ্চেনগুলোর সলিউশন করে যাচ্ছি। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে সমাজ বিজ্ঞানের আদি জনক বলা হয় ইবনে খালদুনকে বলা হয় সমাজ বিজ্ঞানের আদি জনক। কাকে বলা হয় সমাজ বিজ্ঞানের আদি জনক? ইবনে খালদুন। বাড়াবো না, আর অল্প সময় নেব, এর মধ্যে আমি শেষ করবো। ঠিক আছে, তো 4টে অপশন ছিল, 4টে অপশন থেকে কোশ্চেন হয়, বরাবর কোশ্চেন এসে যায়। তো যাক, বাইরে চাচ্ছি না না এগুলো কোশ্চেন হয়, যার জন্য আমি একটু খালি বলতে চাচ্ছি। ঠিক আছে, এই যে কোশ্চেনগুলো হয়, যে এখান থেকে বলা হচ্ছে এটাকে ইবনে খালদুনকে কি বলা হচ্ছে? আদি জনক বলা হচ্ছে। তাহলে অগাস্ট কি বলা হয়? সমাজ বিজ্ঞানের জনক বলা হয়। ম্যাক্স ওয়েবার কিছু বলা হয়? ম্যাক্স ওয়েবারকে আমলাতন্ত্রের জনক বলা হয়। আর একটা কোশ্চেন হচ্ছে কার্ল মার্কসের কথা বলা আছে। ঠিক আছে, কার্ল মার্কস নিয়ে অনেক আলোচনা হয়েছে। কার্ল মার্কস হচ্ছে একজন জার্মানির সমাজবিজ্ঞানী, আর তিনি মৃত্যুবরণ করেছে ইংল্যান্ডে, যেটাকে বলা হয় যুক্তরাজ্য। এই কার্ল মার্কসের বইয়ের নাম হচ্ছে ডাস ক্যাপিটাল। আমরা মনে রাখবো কার্ল মার্কসের বইয়ের নাম কি? ডাস ক্যাপিটাল। অনেক কোশ্চেন হয়ে যায় যে কার্ল মার্কসের বিখ্যাত বইয়ের নাম কি? ডাস ক্যাপিটাল। অবশ্যই আমরা মনে রাখবো কি? ডাস ক্যাপিটাল। আর এই কার্ল মার্কসের বেশ কতগুলো তথ্য আছে, যেমন ঐতিহাসিক বস্তুবাদ আছে, দ্বন্দ্বমূলক বস্তুবাদ আছে, শ্রেণীর সংগ্রাম তত্ত্ব আছে। এগুলো কার্ল মার্কসের এই কোশ্চেনগুলো এসে যায় যে দ্বন্দ্বমূলক তথ্য, ঐতিহাসিক বস্তুবাদ, তারপরে শ্রেণীর সংগ্রাম, এই তথ্যগুলো কার? অবশ্যই আমরা মনে রাখবো কার্ল মার্কসের কথা। ও জীবদের সঙ্গে সমাজদের তুলনা করেছেন। কে করেছেন? সোজা একবারে অ্যান্সার। ঠিক আছে, আমরা যখন কোশ্চেনগুলো পড়বো, আমরা এই কোশ্চেনটা পড়ার পরে আমরা 4টে অপশানে যাব না। 4টে অপশান নিয়ে যখন আমরা চিন্তা ভাবনা করবো, তখন আমরা কিন্তু ভুলে যাব। সোজা কোশ্চেন থেকে আমরা অ্যান্সার মাথায় নিয়ে নেবো। যখন বলবো জীবদের সাথে সমাজদের তুলনা, সোজা হারবার্ট স্পেন্সার, কোনো কথা নেই, হারবার্ট স্পেন্সার, সোজা হারবার্ট স্পেন্সার। আমরা অপশন এই তাকাইতে চাবো না, 4টে অপশন পড়বো, অ্যান্সার খুঁজে বের করবো, এই কথা নেই। কোশ্চেন পড়বো, অ্যান্সার চলে আসবে। কি লেখা আছে? জীব বিজ্ঞানের বিবর্তনবাদী তত্ত্ব। সোজা কথা, বিবর্তন হলে চার্লস ডারউইন। বিবর্তন মানে কি? চার্লস ডারউইন। আমার এই অপশন খোঁজার সময় নেই যে এরকম অপশন খুঁজবো, অগস্ট দেখাবো না, টমাস একুইনাস দেখাবো না, ডারউইন দেখাবো, এমিল ডুর্কে, তাহলে কিন্তু আপনারা ভুলে যাবেন। আমরা কোশ্চেন দেখবো, অ্যান্সার চট করে মাথায় নিয়ে নেবো। সোজা কোশ্চেন হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে ডারউইন। ওকে, ডারউইন।
ডারউইন। ওকে, তো জীববিজ্ঞানের বিবর্তনবাদী তথ্যের প্রবক্তা কে? ডারউইন। ওকে, ডারউইন। আজকের ক্লাসে যারা আমাকে দেখছেন, যারা আমাকে শুনছেন, অবশ্যই স্বাগতম। অবশ্যই আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর ক্লাসটা অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনাদের বন্ধু বান্ধবকে। অর্থাৎ আমি জানাইতে যাচ্ছি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যাতে এই ক্লাসটার মানুষগুলো কি দেখতে পারে, স্টুডেন্টগুলো দেখতে পারে, আমার প্রিয় ভাই বোন যারা আছে অবশ্যই যাতে তারা দেখতে পায়, এই জন্য অবশ্যই তোমরা ছড়িয়ে দেবে, অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবে। সবাইকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।